আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আ পি এ প্যানাপের পক্ষ থেকে পিংটা গেস্টের হোস্ট হিসেবে আছি। আমাদের সাথে আছে আজকে অমিত কুমার বিশ্বাস। হি ইজ one of the infamous security researcher in Bangladesh. Right now সে হচ্ছে ইনসিডেন্ট রেসপন্স ইঞ্জিনিয়ার হিসেবে স্বরবর্ণ হোল্ডিংস লিমিটেডে কর্মরত আছে। সো আজকে বেসিক্যালি আমরা আলোচনা করব যে ডিফেন্সিভ সিকিউরিটিতে জার্নি যদি কেউ শুরু করতে চায় তাহলে কিভাবে শুরু করতে পারে? দেন ইন রিয়াল লাইফ জবে বা তার আসলে কর্পোরেট ফিল্ডে এসে কিভাবে কাজ করে তার এক্সপেরিয়েন্স গুলা। দেন হচ্ছে আসলে কি টুলস অ্যান্ড টেকনিকস গুলা ইউজ করা লাগে। মানে একদম রিয়াল লাইফ কেস গুলো আমরা আসলে জানার ট্রাই করবো আরকি। এবং একটা গাইডলাইন নেওয়ার চেষ্টা করব যদি কেউ ইনসিডেন্ট রেসপন্স ইঞ্জিনিয়ার তার মতো হইতে চায় তাহলে আসলে কিভাবে শুরু করতে পারে। এবং তার আ আসলে সাইবার সিকিউরিটি জার্নি পুরোটাই আমরা আসলে জানার ট্রাই করব। সো ওয়েলকাম অমিত কুমার বিশ্বাস টু দ্য পিং দ্য গেস্ট। সো কেমন আছো? থ্যাংক ইউ ভাইয়া। এই তো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। সো থ্যাংক তুমি ইউ এখন ফর আসলে স্বর্ণপর্ণ হোল্ডিংস এ আছো। সো তোমার আসলে অ্যা একটু অ্যা শর্ট ব্রিফস তোমার সম্পর্কে যদি জানতে চাই তাহলে একটু যদি বলো? শর্ট ব্রিফ বলতে আমি অমিত কুমার বিশ্বাস। বর্তমানে আছি হচ্ছে সর্বর্ণ হোল্ডিংস লিমিটেডে ইনসিডেন্ট রেসপন্স ইঞ্জিনিয়ার হিসাবে। অ্যান্ড এডুকেশন ব্যাকগ্রাউন্ড নর্দার্ন ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর কমপ্লিট করছি ইন সিএসই। এই মোটামুটি। ওকে। সো ১ম এ আমাদের যেই একটা ধরো মানে ইন জেনারেল বা নরমাল কোয়েশ্চেন যে আমরা হুম, মানে তুমি আসলে হুম। সাইবার সিকিউরিটি জার্নি কিভাবে শুরু করছো? সো ওই গল্পটা যদি একটু শেয়ার করো। আচ্ছা। সাইবার সিকিউরিটিতে জার্নি বেসিক্যালি সাইবার সিকিউরিটি ফিল্ডের সাথে আমি আছি ২০১৬ সাল থেকে as far as I remember। তো এই সাইবার সিকিউরিটি ফিল্ডে ঢোকাটা মানে একটা মজাদার ঘটনা ছিল। যেমন তখন এসএসসির পর আরকি। মাঝখানে হচ্ছে যখন কিছুটা গ্যাপ ছিল, তখন এদিক সেদিক তখন সি প্রোগ্রামিং বা এই প্রোগ্রামিং রিলেটেড ফিল্ডের সাথে ছিলাম। থাকার পরে আস্তে আস্তে চারপাশে শুনতাম যে সামথিং দ্য ওয়ার্ড হ্যাকিং, হ্যাকিং জিনিসটা মানে খুবই ফ্যাসিনেটিং ছিল। তো তারপরে এই শুনতে একটা ফ্যাসিনেশন থেকে ঢুকলাম। ঢোকার পরে তো আস্তে আস্তে জানতে পারলাম যে এটার প্রফেশনাল ফিল্ড কত বড়, কত ভ্যাস্ট, কত বিস্তর। তো প্রফেশনাল ফিল্ডটা যখন জানলাম, আস্তে আস্তে গ্রোইং করতে এই যে এখন এই মুহূর্তে এই পর্যায়ে। আচ্ছা, আচ্ছা গ্রেট। সো তুমি আসলে শুরু করছো আ কিভাবে? ধরো তুমি আসলে হ্যাকিং সম্পর্কে জানছো কোথায়? কোনো ইনস্টিটিউটে তো বা কোনো গ্রুপে বা কিভাবে জানছো? আ তখন কোনো গ্রুপ বা কোনো ইনস্টিটিউটের মাধ্যমে ছিল না। এটা জাস্ট বন্ধু-বান্ধবের আড্ডায় শব্দটা শোনা। তারপর থেকে গুগল সার্চ। আমার এখনো মনে পড়ে যে হচ্ছে সর্বপ্রথম হাউ টু হ্যাক সামওয়ান কম্পিউটার। আমার ১ম জানার আচ্ছা, পরে গুগল সার্চ ছিল এটা। হাউ টু হ্যাক সামওয়ান কম্পিউটার। তো তারপরে আস্তে আস্তে বিভিন্ন ধরনের যখন এই রিলেটেড গুগল সার্চিং শুরু করছি তখন বিভিন্ন টার্মিনোলজি যেরকম হচ্ছে এথিক্যাল হ্যাকিং, তারপরে বাগ বাউন্টি, তারপরে রিভার্স ইঞ্জিনিয়ারিং মানে বিভিন্ন ধরনের টার্মের সাথে আস্তে আস্তে পরিচিত হওয়া শুরু করলাম। তারপরে বিভিন্ন স্পেসিফিক যে টার্মগুলো আছে সেই টার্মগুলা ধরে আস্তে আস্তে গুগল সার্চ ইঞ্জিন এগুলোর সাথে আস্তে আস্তে জড়িত। তো ২০১৬ থেকে ১৮ পর্যন্ত অলমোস্ট মানে ছন্নছাড়া। আমাদের সাইবার সিকিউরিটি ফিল্ডটা কত বড় ভ্যাস্ট বা কত বিস্তর এটা তো জানেনই। আস্তে আস্তে তখন ২০১৮ র দিকে আই গেস যে প্রফেশনাল যে ব্যাপারগুলা সেই জিনিসগুলোর সাথে আস্তে আস্তে এঙ্গেজ হওয়া শুরু হয়েছি। আচ্ছা তুমি কি তোমার মানে সাইবার সিকিউরিটিতে তুমি কোনো ধরনের কোর্স করছিলে আগে? মানে যদি লার্নিং পারপাস নাকি তুমি নিজে হ্যাঁ, আসলে শিখছো? আচ্ছা। এটা হচ্ছে ওই যে ১৮ র দিকে ২০১৬ থেকে যখন ১৮ পর্যন্ত যে টাইমটুক ছিল সেই টাইমে মানে শূন্যছাড়া অবস্থায় ছিল।
কোনো গুছানো ছিল না। এই কখনো আমি স্পেল ইনজেকশন ট্রাই করতেছি, কখনো হচ্ছে এমআইটিএম, কখনো রিভার্স ইঞ্জিনিয়ারিং, মানে অগোছালো অবস্থায় ছিল। তো তারপরে 2018-র দিকে এরিনা ওয়েব সিকিউরিটি, যে হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি যে এথিক্যাল হ্যাকিং কোর্স ওনাদের একটা আছে, তো সেটাতে জয়েন করি। সেটাতে জয়েন করার পরবর্তীতে সেখানে কিছু অ্যামেজিং মেন্টর এবং ভাই ব্রাদার পাই, যারা অ্যাকচুয়ালি ওই ওনারাই আমাকে ধরে পরিচয় করায় দিছে যে এটার প্রফেশনাল যে ফিল্ডটা, প্রফেশনাল ফিল্ডটা কেমন, বা যে জিনিসগুলো শিখতেছি সেই জিনিসগুলো প্রফেশনালি কিভাবে ব্যবহার করা হয়। তো তারপরে ওখান থেকেই প্রফেশনে আস্তে আস্তে ঢোকা, এটাই ছিল আচ্ছা একমাত্র কোর্স, এবং এটাই হচ্ছে প্রফেশনে পাড়া দেওয়ার শুরু আমার ওখান থেকে। আচ্ছা আচ্ছা হুম। আচ্ছা। সো এই ছাড়া তোমার হচ্ছে ভলান্টিয়ারিং অ্যাক্টিভিটি বা এই যে সিটিএফ খেলা বা বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করা, সো এই ধরনের জিনিসগুলো কি তুমি করতে কিনা আগে? হ্যাঁ, এই জিনিসগুলা হচ্ছে করতাম এক সময়, কিন্তু বর্তমানে জবের সময় বা জবের এদিক শিডিউলে এটার সাথে বর্তমানে আর এঙ্গেজ থাকা হচ্ছে না, বেসিক্যালি সময় পাওয়া যাচ্ছে না জব করার পরে। তার কারণে আচ্ছা সিটিএফ ওই এর সাথে আপাতত কানেক্টিভিটি নেই, একটা সময় ছিল। কিন্তু ওই অ্যাক্টিভিটিস গুলো তোমার রিয়েল লাইফে কোনো কাজে দিছে? হ্যাঁ, ডেফিনেটলি। সিটিএফ সিটিএফ ইজ বেসিক্যালি একটা প্লেগ্রাউন্ড, যেখানে আপনি যা শিখতেছেন সেই জিনিসগুলা অ্যাকচুয়ালি সিটিএফ যে চ্যালেঞ্জগুলা বানানো হয় মোস্টলি সেগুলা এমনভাবে বানানো হয় যেটা হচ্ছে রিয়েল লাইফে, মানে আপনি রেগুলার কাজের ভিতরে এই জিনিসগুলো খুঁজে পাবেন। এরকম বিভিন্ন ধরনের ওয়েব চ্যালেঞ্জের কথা যদি বলি, তাহলে ওখানে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো এরকম ভাবেই বানানো হয় যেন হচ্ছে সেগুলা রিয়েল লাইফে এরকম থাকে, এবং আমরা এখানে যেভাবে জিনিসটাকে এক্সপ্লয়েট করতেছি বা ভিতরে ঢুকতেছি সেই জিনিসগুলা রিয়েল লাইফে যখন যেরকম পিটি, যে পেনেট্রেশন টেস্টিং এর যে জবগুলা, ভিএপিটির যে জবগুলা, সেই জবগুলাতে আমরা আমাদের কাজে দেয়, বেসিক্যালি ওই প্র্যাকটিস গুলা আমাদের ওই সেক্টর গুলাতে বিভিন্ন স্পেসিফিক ফিল্ড গুলাতে কাজে দেয়। আচ্ছা, তো সাইবার সিকিউরিটির আসলে ব্রড অ্যাসপেক্টে যদি ডোমেইন ধরি তাহলে একটা হচ্ছে অফেন্সিভ সিকিউরিটি, দেন হচ্ছে ডিফেন্সিভ সিকিউরিটি। তো তোমার শুরুটা আসলে কোন সেক্টরে হয়েছিল? আমার শুরু বেসিক্যালি অফেন্সিভ দিয়ে। তো অফেন্সিভে অফেন্সিভটা মজাদার, ডিফেন্সিভও মজাদার, এবং বাট অফেন্সিভে যেরকম আপনি রিয়েল রিয়েল টাইম অ্যাটাক করতেছেন বা হচ্ছে পেনেট্রেশন বা এক্সপ্লয়টেশন করতেছেন, তখন যে থ্রিলটা পাওয়া যায় সেই থ্রিলটা ডিফেন্সিভে পেতে একটু সময় লাগে। যেমন কোনো একটা ইনসিডেন্ট হলো বা কোনো কিছু অ্যাটাক আপনার উপরে আসতেছে, আপনি বসতেছেন, দেখতেছেন, ধরতেছেন, সাকসেসফুলি ওইটার মিটিগেশন যাচ্ছেন, মিটিগেশন যাওয়ার পরে যে থ্রিলটা, ওই থ্রিলটা একটু ডিলেতে আসে। প্রথমে শুরুতে অফেন্সিভ দিয়েই আমার শুরু হয়েছিল, এখন আস্তে 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 প্রফেশনে ঢোকার পরে রিসেন্টলি আমি 2 বছর মতো আর কি, 2-3 বছর হচ্ছে ডিফেন্সিভ লাইনে শিফট করছি। আচ্ছা, তার মানে তুমি আগে অফেন্সিভ সিকিউরিটিতে কাজ করতে। সো এই হ্যাঁ। দুইটার মধ্যে বেস পার্থক্য যদি বলা হয় তাহলে মানে কি কি বলবা? বেস পার্থক্য আসলে কি দুইটার মধ্যে? বেস টেকনিক্যাল সাইডে বা ধরো এমনি নরমাল পার্সপেক্টিভে? ব্যাপার হচ্ছে, যেমন অফেন্সিভ সিকিউরিটি ডিফেন্সিভ লাইনে, ডিফেন্সিভ সিকিউরিটি দিতে গেলে আপনাকে অফেন্সিভ নলেজ কিছুটা মাস্ট বি থাকা লাগবে। তো এবং একটার একটা দুই সাইডে হেল্প করে। বেশ পার্থক্য বলতে গেলে একটা ইউ আর অ্যাটাকার আর একটা ইউ আর ডিফেন্ডার, এটাই হচ্ছে সিম্পল বেস আচ্ছা। পার্থক্য। ওকে, ওকে, গ্রেট। ডিফেন্সিভে ডিফেন্সিভ লাইনে যখন যাওয়া হয় তখন, মানে আপনি যদি জানেন, আপনার যদি অফেন্সিভ নলেজটা থাকে, আপনি যদি জানেন যে অ্যাকচুয়াল অ্যাটাকগুলা কিভাবে হয়, যেমন আপনি আপনার ইনফ্রাস্ট্রাকচার বা আপনার নেটওয়ার্ক, হোস্ট সার্ভার বা অ্যাপ্লিকেশন যেগুলাই আছে সেগুলাতে আপনি যদি জানেন যে কিভাবে অ্যাটাক করতে হয়, তখন যখন ডিফেন্সিভে আপনার লগগুলা মনিটর করবেন, লগগুলা দেখবেন, লগগুলা দেখলে আপনি খুবই ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন যে এটা আমার জন্য অ্যাটাক হচ্ছে এবং এটা এই ধরনের অ্যাটাক হচ্ছে। ইউজুয়ালি বিভিন্ন ধরনের সলিউশন থাকে, সিকিউরিটি সলিউশন, যারা হচ্ছে কিছু সিগনেচার বেস ডিটেকশনটা দেয়, কিন্তু যখন অ্যাটাকারের মাইন্ড বিভিন্নভাবে ডাইনামিক ভাবে কাজ করে,
তখন বিভিন্ন ক্রিয়েটিভ নতুন অ্যাটাক আসে। অ্যাটাক সিগনেচার বা হচ্ছে অ্যাটাকের প্যাটার্ন জেনারেট হয়। আপনার যদি অফেন্সিভের ওই নলেজটা থাকে তখন আপনি ধরতে পারবেন অ্যাজ এ হিউম্যান, কিন্তু সলিউশনগুলো ওই জিনিসগুলোকে ধরতে পারে না। তো অফেন্সিভ নলেজ থাকা ডিফেন্সিভের প্রয়োজন। আর যদি অফেন্সিভের কথা বলেন, তখনও আপনার ডিফেন্সিভের নলেজ প্রয়োজন যদি আপনার অ্যাটাক প্যাটার্ন বা অ্যাটাক সিগনেচারগুলো নিজেরটা ডাইনামিক করতে চান। তখন যদি আপনি জানেন যে পিছনে আমার ডিফেন্সিভ যে ফায়ারওয়াল বা ওয়াফ কিভাবে কাজ করতেছে, কিভাবে আমার অ্যাটাকগুলো ব্লক হচ্ছে বা আমার এক্সপ্লয়টেশন ব্লক করতেছে, তখন আপনি ওইগুলাকে বাইপাস করার চেষ্টা করতে পারবেন। একটার একটার পরিপূরক, দুইটাই দুই সাইডে কাজে দেয় আপনার। মোট কথা ২ সেক্টরের নলেজ থাকলে আসলে একটা হুম। আরেকটা হেল্প করে আরকি। হ্যাঁ। তবে মোস্ট অফ দা ক্ষেত্রেই দেখা যায় যে যারা ডিফেন্সিভ সিকিউরিটিতে আসছে তাদের ব্যাকগ্রাউন্ড অফেন্সিভ সিকিউরিটি ছিল আরকি। লাইক হুম। তোমার মতো। সো হুম। দ্যাটস ওয়াই কি হয় যে এফিশিয়েন্ট ডিটেকশন গুলা করা যায়। আদারওয়াইজ এমনি এটার কোনো মানে বেস রিকোয়ারমেন্ট না যে অফেন্সিভ থাকাই লাগবে। বাট হ্যাঁ। থাকলে হচ্ছে বেটার। হ্যাঁ, থাকলে কারণ আমি বেটার। অনেকেরই দেখছি আসলে ডিফেন্সিভ সিকিউরিটিতে ঢুকছে। অ্যা অফেন্সিভ এর কোনো নলেজই নাই বাট ভালো হুম। করতেছে। কারণ এখানে আসলে অ্যানালিটিক্যাল পাওয়ারটা ইম্পোর্টেন্ট। সো ওই হ্যাঁ। জিনিসটা যদি ভালোভাবে করা যায় দেন ভালো করা যায়। আচ্ছা। সো অফেন্সিভ তুমি যেহেতু এখন ডিফেন্সিভ সিকিউরিটিতে আছো, যেহেতু আগে অফেন্সিভ সিকিউরিটিতে কাজ করছো। তো ওগুলার কিছু এক্সপেরিয়েন্স যদি শেয়ার করো যে কি ধরনের অ্যাটাক বা ধরো তুমি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট বলো বা যাই বলো, অফেন্সিভ লাইনে আসলে কি কাজ করা হইতো তোমার? অফেন্সিভ লাইনে বেসিক্যালি হচ্ছে আমার স্ট্রেংথ পয়েন্ট যদি বলেন, সেটা ছিল হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টিং। তো ওয়েব অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টিং এর ভিতরে বিভিন্ন ধরনের বাগ যেগুলো আছে, বেসিক্যালি ওই এক্সপ্লয়টেশন গুলা। স্পেশালি যদি পছন্দের কথা বলেন, আরসিটা বেশি পছন্দ ছিল। হচ্ছে আরসির মাধ্যমে আমি হোস্ট অ্যাক্সেস পেতাম। তারপরে হোস্ট অ্যাক্সেস যখন পাওয়া যেত তখন আরো কিছু অ্যাটাক প্যাটার্ন ট্রাই করা যেত, প্রিভিলেজ এসকেলেশন টাইপের। তো এই ধরনের কাজগুলা, এই ধরনের এক্সপ্লয়টেশন বা ইটি অ্যাক্টিভিটি গুলা বেশি করা হয়েছে ওই সময়। ওয়েব অ্যাপ্লিকেশনের উপর বেশি ফোকাস ছিল আমার অফেন্সিভ ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা। সো নেটওয়ার্কিং লাইন বা ধরো সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এই লাইনে আসলে কোন ধরনের অফেন্সিভ অ্যাক্টিভিটি করার কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা? বা ধরো অ্যা কোন কিছু চালাইছিলা কিনা? মানে একটা অ্যাটাক ট্যাটাক আরকি। না, ওই ধরনের ওই সাইডে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভ যেরকম প্রিভিলেজ এসকেলেশনের যেটা বললাম, এই ধরনের অ্যাক্টিভিটির ক্ষেত্রে কিছু ধরনের কিছু স্ক্রিপ্ট বা হচ্ছে টুলস বা এই ধরনের ব্যবহার করে অ্যাক্টিভিটি গুলা করা হয়েছে, কিন্তু মানে ও অত ব্রড লেভেলে কখনো করা হয় না ওইদিকে আমার। আচ্ছা। আচ্ছা, সো এখন হচ্ছে যেহেতু ডিফেন্সিভ সিকিউরিটিতে আছো আমরা এটার আরো বিস্তারিত জানি। তো হুম। ডিফেন্সিভ সিকিউরিটিতে তোমার মানে কিভাবে শুরু করলা যে অফেন্সিভ সিকিউরিটিতে আসো এখন ডিফেন্সিভ সিকিউরিটি সুইচ করাটা? তো হুম। নরমালি যেটা হয় যে মানুষ আসলে একটা লাইনে ক্যারিয়ার করে। তো এই হুম। সুইচ করাটা একটু টাফ বা ডিফিকাল্ট বা অনেকে ইন্টারেস্ট প্রসূত করে। তো তোমার আসলে ক্ষেত্রে কি জিনিসটা ঘটছে? আমার ক্ষেত্রে বেসিক্যালি ইন্টারেস্ট, যে জিনিসটা কিভাবে কাজ করে সেখান থেকে আর কি ডিফেন্সিভে শিফট হওয়া। তো যখন বেসিক্যালি পিটি করার টাইমে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে মানে আটকায় যেতাম। যেমন কিছু ফায়ারওয়াল ব্লক করে দিত, বা ওয়াপ বা বিভিন্ন ধরনের প্রোটেকশন সিকিউরিটি সলিউশন যেগুলা, সেগুলা আমাদের এক্সপ্লয়টেশন বা অ্যাটাক সেই জিনিসগুলোকে ব্লক করে দিত। তো ওখান থেকেই ইচ্ছা যে আসলে কিভাবে ব্লক করতেছে, মানে সে যে ব্লক করতেছে সেটা কিভাবে করতেছে এবং আমি কিভাবে বাইপাস করতে পারি সেটা। সেখান থেকেই বেসিক্যালি অফেন্সিভের যে হাঙ্গারটা, খিদা শেখার, সেটা শুরু হয়। তারপরে হচ্ছে সিম লগ মনিটরিং, সেখান থেকে শুরু করি আস্তে আস্তে লগ মনিটরিং এর পরে ইডিআর সলিউশন যেগুলা, সেগুলা থেকে শেখা শুরু করি। ইডিআর সলিউশন গুলো কিভাবে কাজ করে, কিভাবে কি, এবং সেগুলা কিভাবে মেনটেন করা, ইউজ কেস পলিসিস, এগুলা জানা শুরু করি। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে এইটার গ্রো করতে 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 এই যে ডিফেন্সিভ লাইনে পুরোপুরি শিফট। আচ্ছা। সো ডিফেন্সিভ লাইনে যখন ধরো শিফট করলা তখন কি তুমি একদম প্রফেশনালি শিফট করলা? নাকি আগে ক্যাজুয়ালি নিজে, নিজে ট্রাই কইরা দেন হচ্ছে এট মানে এট সাম পয়েন্ট প্রফেশনালি জয়েন করলা কোথাও? এরকম কোন?
উম পুরাপুরি প্রফেশন দিয়েই শুরু করছি আমি বলতে পারা যায়। যেমন হচ্ছে তখন ডিফেন্সিভ লাইনে যখন শিফট করা শুরু করি তখন হচ্ছে আমি ছিলাম আকিস ভেঞ্চার লিমিটেড। তো আচ্ছা, সেখানে জবে ছিলাম। তো সাইবার ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্ট হিসাবে। সেখান থেকে এই যে ডিফেন্সিভ লাইনে ঢোকা সেটা আস্তে, আস্তে শুরু হয়েছে। ডিরেক্ট আচ্ছা। সো প্রফেশনালি সেখানে ভাবেই আসলে কি করা হইতো ডিফেন্সিভ লাইনের? সেখানে আমি হা সর্বপ্রথম শুরু করছিলাম হচ্ছে লগ মনিটরিং। আমাদের যে সিস্টেম লগ, সার্ভার লগগুলা, তারপরে হচ্ছে ইডিআর সলিউশন থেকে যে লগগুলা আসতো, এন্ড পয়েন্টের লগগুলা, ওয়েব অ্যাপ্লিকেশনের লগগুলা, সেই লগগুলা সর্বপ্রথম শুরু করছি যে লগ মনিটরিং দিয়ে। অ্যাকচুয়ালি আমি কি ডাটা পাই? যখন ডিফেন্সিভ হুম, লাইনে হুম। একটা অফেন্সিভের একটা অফেন্সিভ অ্যাটাক কোনো অ্যাপ্লিকেশনের উপর চলতেছে, তো সেই অ্যাটাক টাইমে আমি কি কি লক পাই বেসিক্যালি আমার ব্যাকএন্ডে বা ডিফেন্স করার জন্য আমার কাছে কি কি ইনফরমেশন আছে সেইগুলা দেখা শুরু করি সর্বপ্রথম। তো সেইগুলা দেখে আস্তে 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 ইউজ কেস বা হচ্ছে পলিসি, এই জিনিসগুলা এইগুলা যদি লগে ডিটেক্ট হয় আমার, তাহলে দিস ইজ অ্যান অ্যাটাক এবং এটাকে ব্লক করতে হবে। ইউজ কেস ডেভেলপমেন্ট বা পলিসি ডেভেলপমেন্ট। তারপরে ইডিআর সলিউশন যেরকম ইসের উপরে আমাদের যে এন্ড পয়েন্ট হোস্ট গুলা আছে বা ইউজার পিসি যেগুলা এমপ্লয়ি, তো তাদের পিসিতে যখন কোনো ম্যালওয়্যার অ্যাটাক বা কোনো ধরনের অ্যাটাক হয়, সেইগুলা কিভাবে আসে বা সেইগুলো আমি কিভাবে দেখতে পারি, তো ওখান থেকে এন্ড পয়েন্টের ওখান থেকে ইডিআর সলিউশনটা শিখছি এইভাবে প্রত্যেকটা পার্ট বাই পার্ট। আচ্ছা, সো প্রথমে হচ্ছে ডিফেন্সিভ লাইনে মনিটরিং। ওখানে যেহেতু কয়েকটা টুলের কথা বললা, সো ওখানে আসলে আর কি টুল বা ডিফেন্সিভ সিকিউরিটিতে আসলে কি ধরনের টুলস গুলো ইউস করা হয় সেটা যদি একটু শেয়ার করো? প্রফেশনাল লাইফে। এখন ধরো অনেকে আছে যারা স্টুডেন্টস আছে। সো ওপেন সোর্স এ তো অনেক ধরনের সলিউশন বা ক্যাজুয়াল এদিক-সেদিক ঘোরাঘুরি করে। বাট একদম অ্যাকচুয়ালি আসলে রিয়াল লাইফ এ কি জিনিস ইউস করে এগুলোকে সম্পর্কে কিন্তু ভালো একটা আইডিয়া নেই। ইভেন বাংলাদেশে তুমি কর্পোরেট এ জব করা ছাড়া আসলে নলেজটা শেয়ার করা এরকম পাবলিক খুবই কম। সো তুমি যেহেতু এখন আছো একটা সুযোগ আছে অডিয়েন্স এর প্লাস যারা আপকামিং ধরো ক্যারিয়ার গড়তে চাইতেছে। সো তাদের একটা নলেজের জন্য যদি একটু শেয়ার করো তাহলে বেটার হইতো। অফেন্স ডিফেন্সিভের জন্য কর্পোরেটে বিভিন্ন ধরনের সলিউশন ইউজ করা হয়। যেরকম ইডিআর সলিউশনের ভিতরে আছে ক্রাউড স্ট্রাইক, তারপরে টেন মাইক্রো, বা এই ধরনের সলিউশন গুলা হচ্ছে আমাদের ইডিআর এন্ড পয়েন্টের যে সিকিউরিটি গুলা সেগুলোর জন্য ইউজ করা হয়। আর সিম সলিউশনের ভিতরে আছে স্প্লাঙ্ক, তারপরে ক্রাউড স্ট্রাইকের নেক্সট জেন সিম আছে, লক 360 ম্যানেজ ইঞ্জিন আছে, ওয়াজু ওয়াজু হচ্ছে ওপেন সোর্স। বাট রিসেন্টলি কিছু কিছু সিম সলিউশন আছে যেগুলা হচ্ছে আহ ওয়াজের উপর বেস করে, যেমন আমার কোম্পানি আমার কোম্পানির একজন সিম যেরকম আমি চাই আমার ডিফারেন্ট কিছু রিকোয়ারমেন্ট, সেই ক্ষেত্রে অনেক কোম্পানিতে দেখা যায় যে তারা নিজেরা ডেভেলপ করে নেয়। এই ধরনেরও কিছু সলিউশন আছে। তো বিগিনাররা তো প্রিমিয়াম সলিউশন ওইগুলা অনেক হাই বা কর্পোরেটরাই এটা ম্যানেজ বা এফোর্ড বা মেনটেন করতে পারে। যারা ওপেন সোর্স স্টুডেন্ট আছে তারা করতে পারে কি যে বিভিন্ন ওয়াজু যে আছে সেটার উপরে বেস করে আপাতত ট্রাই করতে পারে। আর সেটা যদি নিজের সেট আপ হয় তাহলে, এছাড়াও কিছু সিটিএফ প্ল্যাটফর্ম আছে যাদের হচ্ছে বিভিন্ন ধরনের ল্যাব দেওয়া থাকে, যে ল্যাবের ভিতরে যে সলিউশন গুলা আমরা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হিসাবে নিতে পারি না, সেখানে তারা ওইগুলো অ্যাভেলেবল করে রাখছে শেখার জন্য। সে তো সেই ধরনের প্ল্যাটফর্ম থেকেও শিখতে পারে তারা। আচ্ছা। সো তুমি কয়েকটা সলিউশন নাম বললা যেমন ইডিআর তারপর হচ্ছে সিম। আ আচ্ছা এছাড়া আর কি ধরনের সলিউশন থাকতে পারে? এই ধরনের এছাড়া যেমন ডিএলপি সলিউশন থাকতে পারে, যেমন আচ্ছা ডাটা ডিএলপি লস। মিনস ডেটা লস প্রিভেনশন। হ্যাঁ। হ্যাঁ, এই সলিউশন থাকতে পারে। তারপরে হচ্ছে এমডিআর সলিউশন। এমডিআরটা হচ্ছে বেসিক্যালি সিমের সিম এবং ইডিআর এক্সডিআর এগুলোর সাথে হু, হু। একত্রে করে একটা সলিউশন। সেখান থেকে আপনি সকল কিছু কন্ট্রোল করতে পারবেন একসাথে। এই টাইপের সলিউশনও আচ্ছা। থাকতে পারে, যেমন হচ্ছে ফর হু, এক্সাম্পল হু, স্টেলার সাইবার। হু, হু। আচ্ছা। আচ্ছা এই ডিফেন্সিভ সিকিউরিটিতে আসলে এ ফায়ারওয়াল রিলেটেড কোনো
আ আসলে কাজ-টাজ আছে কিনা? নাকি সেগুলো নেটওয়ার্ক সিকিউরিটির কাতারে পড়ে? উম থাকে, সেগুলা নেটওয়ার্ক সিকিউরিটির কাতারে পড়ে। কিন্তু আ যেরকম ওয়াফ বা ফায়ারওয়াল সেগুলার বাই ডিফল্ট কিছু পলিসিস বা সিকিউরিটি মেজার নেওয়া থাকে, যেগুলা থেকে বিভিন্ন অ্যাটাক গুলা ডিফেন্ড করে। আর যখন আপনি ওইটার পাওয়ার আরো এক্সটেন্ড ভাবে ব্যবহার করতে চান, তখন আপনার নিজের কিছু রুলস বা পলিসি ডেভেলপ করার প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে ওই রেকমেন্ডেশন গুলা যায় হচ্ছে আমাদের SOC টিম থেকে। এবং আমরা যখন কোনো ধরনের অ্যাটাক দেখছি, তখন কোনো অ্যাটাক ফলো করতেছি, তখন আমরা তাদেরকে জানাই যে এই ধরনের একটা অ্যাটাক হচ্ছে বা এই ধরনের পলিসি ডেভেলপ করা লাগবে। তখন নেটওয়ার্ক সিকিউরিটির যে পার্টটা আছে, যারা আছে, তারা ওই অনুযায়ী ওই রেকমেন্ডেশন অনুযায়ী বিভিন্ন পলিসি বা বিভিন্ন ইউজ কেস এই জিনিসগুলো ডেভেলপ করে এবং ইমপ্লিমেন্ট করে। তো নট ডিরেক্টলি বাট ইনডিরেক্টলি এর প্রভাব পড়ে। আচ্ছা, তুমি তো ইনসিডেন্ট রেসপন্স ইঞ্জিনিয়ার। সো এটা আসলে এই শকের যে টিয়ার আছে, সো এটা কোন লেভেলে পড়ে? কোন টায়ারে? এটা L2 তে পড়ে, আবার হচ্ছে কিছু ক্ষেত্রে L3 তেও পড়ে। কিছু ক্রাইটেরিয়া ভাগে। আচ্ছা, আচ্ছা। সো তোমার যদি মনে করো যে রেগুলার ডে টু ডে লাইফ এর যেই অপারেশন গুলো আছে সেগুলো আসলে কি ধরনের? বা মনে করো একটা দিন কিভাবে শুরু হয়, কিভাবে শেষ হয়? উম দিন শুরু হয় ইনসিডেন্ট ইনভেস্টিগেশন দিয়ে, দিন শেষ হয় রিপোর্টিং দিয়ে। আচ্ছা, বেসিক্যালি এরকমই শুরু হয়। তো ইনসিডেন্ট রেসপন্সে আমাদের মনিটরিং টিম বা L1 টিম, যেগুলা মনিটরিং টিমে থাকে, সেই টিমের থেকে যখন যখন কোনো অ্যাটাক হয় বা কোনো বিভিন্ন ধরনের ভায়োলেশন এই ধরনের কিছু হয়, তো সেই ক্ষেত্রে তারা একটা ইনসিডেন্ট রেজ করে। ইনসিডেন্ট রেজ করার পরবর্তীতে আমাদের কাছে আসে যে অ্যাকচুয়ালি এখানে কি হইছে বা কিভাবে হইছে, এবং সেই জিনিসগুলার যেন ভবিষ্যতে না হয় তার জন্য আমার কি করণীয়, সেই জিনিসগুলা রেকমেন্ডেশন হিসাবে আমাকে দেওয়া লাগে। সর্বপ্রথম আছে যে জিনিসটা কিভাবে ঘটছে, যেরকম আহ সর্বর্ণ হোল্ডিংস বেসিক্যালি অনেক কোম্পানির সাথে কাজ করে। তো সেই সুবাদে অনেক কোম্পানির সাথে, অনেক বিভিন্ন ধরনের কোম্পানিতে বিভিন্ন ধরনের সলিউশনের সাথে কাজ করা হয়েছে। এর ভিতরে একটা আছে হচ্ছে ডার্ক ওয়েব মনিটরিং। হুম, এই হুম, ধরনের সলিউশন থেকে আমাদের বেসিক্যালি আসে যে কোম্পানি সার্ভিস দেয়, যেরকম যেমন ধরি পেনাফ। পেনাফ যে হুম, এখন এই সার্ভিসটা ইউজ করতেছে, তো পেনাফের যত এমপ্লয়ি আছে বা পেনাফ রিলেটেড কোনো ধরনের কোনো ইনফরমেশন লিকেজ যদি ডার্ক ওয়েবে বা কোথাও লিকেজ হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে নোটিফাই করে যে এরকম এই জায়গায় পাওয়া গেছে। এ ধরনের অনেক কেস আছে, যেরকম ইউজারের ক্রেডেনশিয়াল লিক হয়ে গেছে, এবং ইউজারের ক্রেডেনশিয়াল লিক হয়ে যাওয়ার ফলে ইউজারের যে যে অ্যাপ্লিকেশনের ক্রেডেনশিয়াল, সেই অ্যাপ্লিকেশনে লগ ইন করা যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন থাকে যে ইউজার পিসি থেকে লিক হয়েছে। সর্বপ্রথম দেখা লাগে যে ইউজারের পিসিতে কোনো ইনফেক্টেড বা কোনো কিছু আছে কিনা, বা ইউজারের ব্রাউজারে যে এক্সটেনশন গুলা, সেখান থেকে সেশন হাইজ্যাকিং হচ্ছে কিনা। এ ধরনের ইউজারের পিসি ইনভেস্টিগেট করে দেখা লাগে। তো এবং যে ইউজার কোন কোন জায়গায় তার পাসওয়ার্ড গুলা ইউজ করে বা হচ্ছে তার অ্যাকাউন্ট গুলা ইউজ করে, এই জিনিসগুলা বেসিক্যালি ইনভেস্টিগেশন করা লাগে বা রুট কজ আইডেন্টিফাই করা লাগে যে তার ক্রেডেনশিয়ালটা লিক হলো কিভাবে, এবং তার পরবর্তীতে রিসেট করা এবং ইউজারের অ্যাওয়ারনেস ট্রেনিং দেওয়া। এই ধরনের কেসগুলো আসে। এবং বিভিন্ন ধরনের পিটি অ্যাক্টিভিটি বা অ্যাটাক অ্যাক্টিভিটি সেই জিনিসগুলোও আসে। এই জিনিসগুলো নিয়ে মূলত ঘুরে ফিরে তারপর কখনো কখনো দেখা যায় যে কিছু সার্ভারে এসএসএস পোর্ট পাবলিকলি ওপেন করা আছে এবং পাবলিকলি ওটার উপরে অ্যাটাক চলতেছে। এই ধরনের কেসগুলো হ্যান্ডেল করা লাগে দৈনন্দিন জীবনে। আচ্ছা, মানে এগুলো হচ্ছে রেগুলার ডে টু ডে লাইফ অপারেশন আরকি হ্যাঁ, বা রেগুলার টাস্কিং। এগুলো ডে টু মানে ডে ঘুরে লাইফ। ফিরে এই সিমিলার টাইপের অপারেশন রেগুলার করা লাগে। হুম। বাট আই বিলিভ যে কেস টু কেস হচ্ছে সিনারিও ভিন্ন হয়, তাই না? হ্যাঁ, কেস টু কেস সিনারিও ডেফিনেটলি ভিন্ন হয়। যেমন সো কখনো দেখা যায় যে হুম, একটা ইউজারের সম্পূর্ণ পিসি ম্যালওয়্যারে ইনফেক্টেড। আবার কখনো দেখা যায় যে ইউজার নিজে কোথাও যেয়ে ইউজ করছে তার ইমেলটা, অফিসিয়াল যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা ইউজ করছে। আবার কখনো দেখা যায় যে তার
ব্রাউজারটা ইনফেক্টেড হয়ে রয়েছে, কোনো এক্সটেনশন ইনস্টল হয়ে রয়েছে, তার সেশনটা হাইজ্যাক হয়েছে, ইউজার ক্রেডেনশিয়াল লিক হয় না। বিভিন্ন সিনারিও আচ্ছা। ক্ষেত্রে ভেরি করে কেস টু কেস। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে জানতে চাই যেমন ধরো অফেন্সিভ সিকিউরিটিতে ধরো কোনো একটা অ্যাটাক যদি সাকসেসফুলি এক্সপ্লয়েটেড করা হয় বা সাকসেসফুল হয়, আ সো সেক্ষেত্রে একটা থ্রিল কাজ করে। সো ডিফেন্সিভ সিকিউরিটিতে তুমি থ্রিলিং এর কথা বলছিলে। সো তোমার রিয়াল লাইফ এ এরকম কোনো থ্রিলিং কোনো স্টোরি আছে কিনা? যেটা উম মানে অ্যা কমপ্লিট করার পরে একটা মানে অন্যরকম ভাব কাজ করছে নিজেদের মধ্যে বা ধরো হ্যাঁ, এরকম সিনারিও আছে। একটা হচ্ছে রিসেন্টলি কিছুদিন আগে আ সলিউশনের একটা কোম্পানি থেকে মানে আরেকটা কোম্পানি থেকে কাস্টমার এন্ড থেকে আমাদের এরকম আসছে যে আমাদের ইনফরমেশন লিকেজ হয়ে যাচ্ছে। ইনফরমেশন লিকেজ কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে বুঝতে পারতেছি না। তো একটা ওয়েবসাইট ছিল, ওয়েবসাইট থেকে বেসিক্যালি এটা কোম্পানিরই একটা ফিচার ছিল তাদের। ওই ফিচারটা মানুষ বিভিন্ন ইল্লিগাল ভাবে ইউটিলাইজ করে ইউজারদের বা হচ্ছে বিভিন্ন ধরনের ডাটা এক্সফিল্ট্রেট করতেছিল। তো এটা বেসিক্যালি একটা ওয়েব অ্যাপ্লিকেশন ছিল, যে ওয়েব অ্যাপ্লিকেশন থেকে এই ডাটাগুলা লিক হচ্ছিল। আমাদের কাছে যখন আসে ডাটা অ্যাকচুয়ালি কোথা থেকে লিক হচ্ছে সেটাই ১ম এ বুঝতে পারা যাচ্ছিল না। কারণ যেখান থেকে লিক হচ্ছিল সেটা ছিল একটা ফিচার। এখন আচ্ছা। ফিচারের ওই যে মিসইউজ সামটাইমস হ্যাঁ, বাগ ক্যান বি a ফিচার বা ফিচার ক্যান বি a হ্যাঁ, বাগ এরকম আরকি হ্যাঁ, জিনিসটা। ওই ওই ব্যাপারটাই হয়েছিল। মানে ফিচার থেকে ডাটা লিক হচ্ছে। কিভাবে লিক হচ্ছে ধরতে পারতেছিলাম না। তো প্রায় এটা অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে আমাদের ১.৫ দিন মতো সময় লাগছিল। কজ আমরা সব জায়গা থেকে লগ দেখতেছি, সব জায়গা থেকে বিভিন্ন হোস্টের যে লগগুলা, ডিটেকশনগুলা সবকিছু দেখতেছি। কোথাও কিছু পাচ্ছি না। মানে আনইউজুয়াল কোনো কিছু পাওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে যে সব ইউজুয়াল রেগুলার অ্যাক্টিভিটি। এখন রেগুলার অ্যাক্টিভিটির ভিতরে যে মিসইউজ হচ্ছে সেটা বুঝতে পারা যাচ্ছিল না। তো একটা কথা আছে যে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। একটা কথা আছে। তো যে ওয়েবসাইটটা থেকে যখন আমরা পাচ্ছিলাম না, তো তখন ওই ওয়েবসাইটটায় একটা আলাদা ফিচার ছিল, যে ওয়েবসাইটটা ডাটা লিক করতেছিল বেসিক্যালি। তার আলাদা একটা ডিফারেন্ট ফিচার ছিল, যে ফিচারটা ভালনারেবল ছিল এসএসআরএফ অ্যাটাকে। ও এবং যখন এটা আমাদের এন্ড থেকে কোনো কিছু ধরতে পারতেছিলাম না, তখন ওই এন্ডে গেছি আমরা, যে দেখি ওদের এন্ড থেকে কোনো কিছু করতে পারি কিনা। তখন ওই যে আমার ব্যাকগ্রাউন্ড তো হচ্ছে অফেন্সিভ, যখন ওদের আরো কিছু অ্যাপ্লিকেশন ফিচার দেখছি, লেটস ট্রাই, আমাদের এন্ড থেকে যদি স্টপ না করতে পারি ওদের এন্ড থেকে স্টপ করব। এটা করতে করতে দেখি ওয়েবসাইটে একটা স্পেসিফিক এসএসআরএফ একটা ফিচার, ওই ওয়েবসাইটের একটা ফিচার এসএসআরএফ এ ভালনারেবল। তো যখন ওইটা পেলাম তখন আমি ওখানে ওর মাধ্যমে ওই যে সার্ভার যেখান থেকে রিকোয়েস্টটা আসতেছে বা ডাটা এক্সফিল্ট্রেট হচ্ছে সেটার কিছু আমি সার্ভারের একটা সিগনেচার পেলাম, যে এই আইপি বা এই সার্ভার এর ইনফরমেশন এখান থেকে যখনই আমার কোনো জায়গায় রিকোয়েস্ট হচ্ছে বা হচ্ছে কিনা সেটা আমি চেক করতে পারবো। তো তার পরবর্তীতে যখন আমাদের লগের ভিতরে আবার ওই ধরে সার্চ করা শুরু করলাম, খোঁজা শুরু করলাম, তখন বুঝতে পারলাম যে একটা ফিচারে এই সার্ভার থেকে কন্টিনিউয়াসলি কল আসতেছে। কোন ফিচারে কল আসতেছে? যে ফিচার থেকে আমাদের যে ডাটাটা, ওই ওই কাস্টমার এন্ডের যে ডাটাটা সেটা যাচ্ছে। তো প্রায় ১.৫ দিন মাথা চুল ছেঁড়ার পরে যায় এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারছিলাম, এবং তার পরবর্তীতে মিটিগেশন ভালো থ্রিল কাজ করতেছিল। যে ১.৫ দিন হয়ে গেল, কে ডাটা এক্সফিল্ট্রেট করতেছে, কিভাবে করতেছে কিছুই বুঝতে পারতেছি না। বাট আচ্ছা। এন্ড অফ দ্য ডে দেখা গেল যে সরিষার ভিতরে ভূত। লেটস ফিচারই ট্রাই। বাগ। আমাদের এন্ড থেকে সো যদি এই বাট লেজিট যে এন্ড অফ দ্য জিনিসগুলা ডে বা দেখা গেল যে তোমার সরিষার বিনাইন ভিতরেও ভূত। ট্রাফিক বলো বা অ্যাক্টিভিটিস গুলো বলো, এগুলো আসলে আইডেন্টিফাই করা খুবই টাফ জিনিস। সো এগুলাতে আসলে হ্যাঁ। এক্সপেরিয়েন্স ম্যাটার করে। এই যে তুমি অ্যাক্টিভিটিস গুলা মানে ১.৫ দিন হুম, টাইম নিছো। সো হুম, এটার পেছনে আসলে অনেক নলেজ কাজ করছে, তাই না? যে হুম। সবকিছুই তো নরমাল। সো এর মধ্যে আসলে হ্যাঁ। কিভাবে কাজ মানে এর জিনিসটা ভিতরে ঘটতেছে। নরমালের ভিতর থেকে অ্যাবনরমাল কিভাবে ডাটা এক্সফিল্ট্রেট হচ্ছে। হুম। ব্যাপারটা ওইটা। আচ্ছা, আরেকটা জিনিস আমার যেটা জানতে চাই, উম থ্রেট ইন্টেলিজেন্স জিনিসটা আসলে ইনসিডেন্ট রেসপন্স এ বা ডিফেন্সিভ সিকিউরিটিতে কতটুকু হেল্প করে তোমার?
তোমার রিয়াল লাইফ যদি কোনো কেস বলো? থ্রেট ইন্টেলিজেন্স অনেক ক্ষেত্রেই কাজে দেয়। যেমন বিভিন্ন ধরনের যখন এখন তো অ্যাটাক গুলা দিন দিন পরিবর্তন হচ্ছে। যেমন কোনো একটা ম্যালওয়্যার আপনি স্প্রেড করতেছেন, ম্যালওয়্যার স্প্রেড করার সময় আপনি নতুন একটা সার্ভার কিনে নিলেন বা ভিপিএস কিনে নিলেন, সেখান থেকে আপনি অ্যাটাক চালাচ্ছেন। সেই ক্ষেত্রে দেখা যায় কি, আমি যদি থ্রেট ইন্টেল ছাড়া চিন্তা করি, তাহলে নতুন যে একটা ম্যালওয়্যার ক্যাম্পেইন চলতেছে বা অ্যাটাক চলতেছে, সেই জিনিসগুলা আমি সাথে সাথে জানতে পারতেছি না। কিন্তু থ্রেট ইন্টেল যে সলিউশন গুলা আছে, তারা তাদের কাজই হচ্ছে কন্টিনিউয়াস মনিটর করা, যে কোথায় নতুন থ্রেড বা নতুন কোনো আইপি বা নতুন কোনো ইউজার বা নতুন কোনো ক্যাম্পেইন চলতেছে। সেই অনুযায়ী তারা একটা সিগনেচার বা তাদের আইডেন্টিফিকেশনের যে প্যাটার্ন বা আইপি, এই জিনিসগুলো তারা স্টোর করে। তো আপডেটেড থাকার জন্য থ্রেট ইন্টেল অনেক কাজে দেয়, অনেক উপকারী আমাদের সবসময় এটা। আচ্ছা, আচ্ছা, তুমি তো ইনসিডেন্ট রেসপন্স ইঞ্জিনিয়ার। সো তোমার আসলে যেটা বললা যে রেগুলার আসলে ইনভেস্টিগেট করা লাগে। সো তোমার এই তোমার রোলের মধ্যে থাইকা আসলে ফরেনসিক ইনভেস্টিগেশন কোনো করা লাগে কিনা? নাকি সেটার জন্য আলাদা কোনো টিম কাজ করে বা আলাদা কোনো রোল আছে? উম কিছু ক্ষেত্রে আমাদের হাতে নেওয়া লাগে, এবং কিছু ক্ষেত্রে যখন এক্সটেন্ডেড ইনভেস্টিগেশনের প্রয়োজন পড়ে তখন ফরেনসিক টিমের কাছে যাওয়া লাগে আমাদের। বাট প্রাইমারি লেভেলে আমাদের কিছু ক্ষেত্রে করা লাগে। বিভিন্ন নেটওয়ার্ক নেটওয়ার্ক অ্যাটাকের ক্ষেত্রে যেমন পিকঅ্যাপটাকে ইনভেস্টিগেশন করা লাগে, কাইন্ড অফ ফরেনসিকেরই একটা পার্ট। এবং যদি কোনো হোস্ট ম্যালওয়্যার ইনফেক্ট হয়, তখন সেটাকে কন্টেন্ট করার পরে কি কি ধরনের ডাটা এক্সফিল্ট্রেট হয়েছে বা কিভাবে এটা স্প্রেড হয়েছে, তো কিছু ক্ষেত্রে আমাদেরও করা লাগে প্রাইমারি লেভেলে। বাট ওকে। যদি আপনার ওই যে বললেন যে এক্সপিরিয়েন্স, যদি হুম, আপনার হুম। ফরেনসিকের এক্সপিরিয়েন্সও থাকে, সেই ক্ষেত্রে এক্সটেন্ডেড এর জন্য আপনার আলাদা টিমের প্রয়োজন পড়ে না। আয়ার এর ক্ষেত্রে আচ্ছা, তখন আপনি নিজে ইনভেস্টিগেট করে রেসপন্সটা করতে পারবেন। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা জানতে চাইতেছি সেটা হইতেছে তোমার আ তুমি হচ্ছে রেগুলার লাইফে ধরো আ আপডেটেড থাকো কিভাবে? যে নলেজ গ্যাদারিং এই জিনিসগুলো আসলে তুমি আপডেট থাকো কিভাবে? নিউজ, সিকিউরিটি নিউজ, ইনসিডেন্ট নিউজ বা হচ্ছে অ্যাটাকের যে নিউজগুলা, তো সেইগুলা কন্টিনিউয়াসলি আমার পার্সোনালি পড়া হয়। এবং নতুন কোনো এক্সপ্লয়েট এখন আসছে, যে এক্সপ্লয়েটটা সেভারিটি স্কোর ক্রিটিক্যাল এবং ওয়াইল্ড এক্সপ্লয়েট হচ্ছে সেটা। তো হুম, সেই ক্ষেত্রে তখন পড়াশোনা করি যে অ্যাকচুয়ালি জিনিসটা এক্সপ্লয়েট হচ্ছে কিভাবে বা কিভাবে কাজ করতেছে, এবং সেই এন্ডে চিন্তা করি যে আমার এন্ডে কি কি সলিউশন বা কোন কোন সার্ভিস চলতেছে যে সার্ভিসটা এটার এগেনস্টে ভালনারেবল। তখন এসে এখানে হচ্ছে ইউজ কেস ডেভেলপমেন্ট বা এই ধরনের ক্যাম্পেইন চলতেছে, আমরা এইভাবে প্রোটেকশন করতে পারি। তো এই জিনিসগুলো আচ্ছা। এইভাবে অ্যাপ্লাই করা হয়। তো সেক্ষেত্রে কি তুমি ফলো করো কি? বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফলো করো নাকি ফোরাম নাকি ব্লগ? সো হাউ ইউ উম, হোয়াট কাইন্ড অফ বিভিন্ন প্ল্যাটফর্ম? বেসিক্যালি সোশ্যাল সোশ্যাল মিডিয়াও ফলো করা হয়। আবার হচ্ছে সোশ্যাল মিডিয়া ফলোর ভিতরে হচ্ছে টুইটারটা ফলো করা হয়। আর বিভিন্ন ধরনের ব্লগ, বিভিন্ন ধরনের নিউজ পোর্টাল যেরকম হ্যাকার নিউজ আছে, তারপরে বিপ কম্পিউটার আছে, হুম, হুম। এইগুলাতে হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় নিউজ বা নতুন অ্যাটাকের নিউজ বা ক্যাম্পেইনের নিউজগুলা বা বিভিন্ন ধরনের থ্রেট নিউজগুলা এখানে পাওয়া যায়। এই জিনিসগুলা কিছু ব্লগ সাইট, কিছু নিউজ, আর হচ্ছে সোশ্যাল মিডিয়ার ভিতরে টুইটারটা, এই কয়েকটা জিনিস ফলো করি। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে তুমি ধরো তুমি তো কর্পোরেটে আছো। সো কর্পোরেটে আসলে প্র্যাকটিক্যাল লাইফ তো একটা আছে যে কর্পোরেটে তোমার রেগুলার কাজ করা লাগতেছে। বাট এট সাম পয়েন্ট তুমি চাইতেছো যে কোনো কিছু প্র্যাকটিস করতে। সো ওই জিনিসটা তুমি কিভাবে করো? কর্পোরেটে কি উম প্র্যাকটিস করা যায় কিনা? টু বি অনেস্ট, কর্পোরেটে ওইভাবে প্র্যাকটিস করা যায় না।
বাট প্র্যাকটিসের জন্য কর্পোরেটের ভিতরে দেখা যায় যে আপনার কিছু স্পেসিফিক রোল থাকে। তো ওই রোলের কিছু রেসপন্সিবিলিটিস থাকে। সেই জিনিসগুলা ফিল আপ করা যায়। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে আ কমপ্লায়েন্স থাকে কিছু, যেরকম আপনি ডিফেন্সিভ লাইনে আছেন। আপনি নিজে যে অফেন্সিভ লাইনের সম্পূর্ণরূপে কাজ করতে পারবেন না। কিছু ক্ষেত্রে আপনাকে পলিসির কারণে ওইটা করতে দেওয়া যাবে না। বিভিন্ন ধরনের কারণে এটা কর্পোরেটে অ্যাকচুয়ালি ওইভাবে ইন হ্যান্ড প্র্যাকটিস করা হয় না। তো প্র্যাকটিসের জন্য আপনার বাইরে ওই যে বিভিন্ন ধরনের ল্যাব অথবা বিভিন্ন ধরনের থ্রেড হান্টিং অ্যাক্টিভিটি এইগুলোর মাধ্যমে হচ্ছে প্র্যাকটিস করা হয়। আচ্ছা। তো আমরা আরেকটা এই প্রশ্ন এটা বা জানার জিনিসটা আমি ভুলে গেছি। সেটা হইতেছে অ্যা তুমি তো ধরো একটা শখে কাজ করতেছো। সো শখের মধ্যে আসলে ফুল ভিজিবিলিটি আনার জন্যে হুম। হ্যাঁ, তোমার একদম রিয়াল লাইফ ওটা না বললেও হবে। ফুল ভিজিবিলিটি আনার জন্য আসলে কতগুলা পয়েন্ট থেকে আসলে তুমি লগ নিয়ে আসতেছো? বা কতগুলা সাইট বা কতগুলা হচ্ছে ডিপার্টমেন্ট বা ধরো আ কতগুলা ডাইমেনশন আসলে তুমি আসলে মনিটরিং করতেছো? আ যদি আমার কাছে বলেন তাহলে আমি বলব সবকিছু লাগবে আমার। কারণ হচ্ছে অ্যাটাক যে শুধু বা অ্যাটাক বা সবকিছু থ্রেড বলতে যে ধরো কোন টেকনিক্যাল লেভেলে যদি আমরা যাই তাহলে আসলে সবকিছু ওকে। বলতে কি, কি? সবকিছু বলতে আমার উইন্ডোজের বা হচ্ছে লিনাক্স বা হোস্টের হুম, সম্পূর্ণ লক লাগবে। সম্পূর্ণ অডিট লগ, অ্যাক্টিভিটি লগ, প্রসেস লগ, ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু লাগবে। আর যদি অ্যাপ্লিকেশন এন্ডে বলতে চান, অ্যাপ্লিকেশনের রিকোয়েস্ট লগ প্লাস হচ্ছে অ্যাপ্লিকেশন কিছু ক্ষেত্রে অ্যাপ্লিকেশন অডিট লগ রাখে ও। সেই অডিট লগটা আমার লাগবে। মেইনলি যখন কোনো অ্যাপ্লিকেশন এন্ডে অ্যাটাক হয়, অ্যাপ্লিকেশনে হোস্ট এন্ডে যদি অ্যাটাক হয় তাহলে হোস্টের লগ থেকে আমি পাবো। কিন্তু যদি অ্যাপ্লিকেশনের উপরে যে অ্যাটাকটা হয়েছে সেটা অ্যাপ্লিকেশনের ভিতরে সীমাবদ্ধ থাকে, তখন শুধুমাত্র রিকোয়েস্ট লগ থেকে এটা আইডেন্টিফাই করা সম্ভব হয় না। কিন্তু সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে অ্যাপ্লিকেশনের ইউজারের বা হচ্ছে বিভিন্ন সেশনের অডিট লগটা থাকে, যে সে কোথায় কোথায় গেছে বা কি কি অ্যাক্টিভিটি করছে, সেই ক্ষেত্রে আবার আইডেন্টিফাই করা পসিবল হয় যে অ্যাপ্লিকেশনের উপর কি কি অ্যাটাক হয়েছে। আর নেটওয়ার্ক অ্যাটাকের ক্ষেত্রে আমার ম্যালিশিয়াস বা সাসপিশিয়াস যেগুলা ডিটেক্ট করতে পারে, তো বা হচ্ছে বিহেভিয়ার অ্যানোমালি যে নেটওয়ার্ক গুলো আছে, যে ট্রাফিক গুলো আছে, সেই ট্রাফিক গুলার আমার পিক আপ ফাইলটা প্রয়োজন হয়। এটা আমার লাগবে আচ্ছা পিকেপ অ্যানালাইসিসের ফাইল ক্ষেত্রে। পিকেপ হুম, ফাইলটা কি যে নেক্সট জেনারেশন ফায়ারওয়াল বলি বা আইডিএস, আইপিএস হুম। বলি এগুলা নিজেরাই কি প্রোভাইড করে নাকি আলাদা সলিউশন লাগে? না, ওই যে সলিউশন গুলা আছে ওইগুলা থেকেই ফায়ারওয়াল বা ফায়ারওয়ালের ভিতর থেকেই এইগুলা পাওয়া যায়। কিন্তু আচ্ছা। হচ্ছে ফায়ারওয়ালটা কনফিগার করে রাখা রাখা লাগবে যে এই ধরনের পিকআপ গুলো আমার ক্যাপচার করবে। কারণ পিকআপ ক্যাপচার করা শুরু করলে নেটওয়ার্ক ট্রাফিক তো হিউজ আসবে। আবার সবগুলা হ্যাঁ, যদি ইউএস ক্যাপচার প্লাস করা শুরু করে স্টোরেজেরও ব্যাপার তখন আছে। হ্যাঁ, স্টোরেজের একটা ইস্যু আসে। তারপরে হচ্ছে যারা ইনভেস্টিগেট করে তখন তাদেরও একটা প্রবলেম হ্যাসেল হয়ে যায়। তো স্পেসিফাই করে দেওয়া লাগে যে এই টাইপের ডাটাগুলা বা ট্রাফিক গুলার আমার পিকআপ ফাইল লাগবে। তো আমাকে যদি জিজ্ঞেস করেন আমার সব লাগবে। এখন তার উপরে ডিপেন্ড করে হচ্ছে পার্সপেক্টিভ। যেমন বিভিন্ন এন্ডে বা বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে রাখে। কিছু কোম্পানি দেখা যায় যে না আমার নেটওয়ার্ক কোনো মনিটর করার প্রয়োজন নাই। আমার যে ধরনের ফায়ারওয়াল বা যে কনফিগারেশন পলিসিস আছে সেগুলা সব ধরনের অ্যাটাক প্রোটেকশন করতে সক্ষম। তো আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে তারা না আমার অ্যাপ্লিকেশনের লগ আমি পাঠাবো না, অ্যাপ্লিকেশনের লগ আমার মনিটর করার দরকার নেই। সেই ক্ষেত্রে আমাদের ওইভাবে হ্যান্ডেল করা লাগে। ইন জেনারেল যদি জিজ্ঞেস করেন সকল কিছুর লগ রাখা উত্তম। বাট স্টোরেজ কনসিডার করতে হবে অবশ্যই সেই ক্ষেত্রে। আচ্ছা অ্যানাদার টেকনিক্যাল থিং তুমি যেহেতু টেকনিক্যাল পারসন তাই টেকনিক্যাল কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছি বেশি। ধরো অ্যা ধরুন মোস্ট অফ দ্যা ইউজার হচ্ছে আমাদের দেশে বলি বা কর্পোরেটে সেগুলো হচ্ছে উইন্ডোজ ইউজার। কারণ লিনাক্স এর হচ্ছে বেশিরভাগ সার্ভার চলে। লিনাক্স এর ইউজার খুবই কম বা কর্পোরেটে প্র্যাকটিসও কম। সো উইন্ডোজে বাই ডিফল্ট যে লগ গুলা জেনারেট করে তো সেগুলাই কি আসলে এনাফ নাকি অ্যানাদার কোনো টেকনিক বা কোনো
টুল ইনস্টল করা লাগে বা কোনো কিছু ফলো করা লাগে যার মাধ্যমে আরো বেটার ভিজিবিলিটি পাওয়া যায়। অথবা ধরো প্রিমিয়াম যে সলিউশন গুলো আছে সেগুলা যেই লগ গুলা আসলে কালেক্ট করে সেগুলোই আসলে এনাফ কিনা? নাকি তোমার আরো ম্যানুয়াল ইনভেস্টিগেশন এর প্রয়োজন হয়? উইন্ডোজ বাই ডিফল্ট যে লগগুলা জেনারেট করে সেগুলা অ্যাকচুয়ালি ডিপ ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এনাফ হয় না। বাট বিভিন্ন প্রিমিয়াম যে সলিউশন গুলা আছে তারা যে লগগুলা কালেক্ট করে, যেরকম কিছু সলিউশন আছে আপনার স্পেসিফিক উইন্ডোজের প্রসেস লগগুলা কালেক্ট করে। আবার কিছু সলিউশন আছে দেখা যায় যে তারা প্রসেসের লগ কালেক্ট করে, তারপরে হচ্ছে নেটওয়ার্ক লগ কালেক্ট করে, আবার বিভিন্ন ধরনের যে ফাইল ফাইলের মডিফিকেশন হুম, পিএলপি এই ধরনের লগগুলাও কালেক্ট করে। তো সেই ক্ষেত্রে ভিজিবিলিটি ইনভেস্টিগেশনের ক্ষেত্রে বেশি পাওয়া যায়, বাট উইন্ডোজের ডিফল্ট যেটা থাকে সেটাতে সম্পূর্ণ ভিজিবিলিটি পাওয়া যায় না। তো আচ্ছা ওই ধরনের সলিউশন অ্যানাদার থিং কিছু হচ্ছে লগ আছে না। হ্যাঁ, হুম, এগুলা তোমার প্রিমিয়াম সলিউশন গুলা ধরো ফর এক্সাম্পল ধরো এসআইএম। সো এসআইএম এর তো একটা এজেন্ট ইনস্টল করে দেওয়া লাগে। সো ওই হ্যাঁ। এজেন্টটাই যেই লগ দেয় সেটাই আসলে এনাফ কিনা? নাকি ইডিআর থেকেও আসলে যে লগটা আসে ২ টা কোরিলেট করে একটা পর্যায়ে যাওয়া যায়। অথবা ধরো ইডিআর থেকে যে লগটা আসলে ওইটা আসলে এনাফ কিনা? ইডিআর থেকে যে লগগুলা আসে এবং দুইটা অনেক ক্ষেত্রেই দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই দুইটাকে আমাকে কোরিলেট করতে হয়। সিমের সাথে যে লগগুলা আসতেছে এবং ইডিআর এর সাথে যে লগগুলা আসতেছে সেইগুলা লগগুলা কোরিলেট করেই মেইনলি ফুল আইডেন্টিফিকেশন বা ইনভেস্টিগেশন করা হয়। কিন্তু যদি দেখা যায় যে কিছু ইডিআর সলিউশন আছে যারা সম্পূর্ণ লগই কালেক্ট করতে পারে। ইডিআর এর যে এজেন্টটা আছে সে হু, হু। সিমের যে লগগুলা প্রয়োজন হয় এবং হোস্টের যে লগগুলা থাকে সকল কিছু কালেক্ট করতে সক্ষম হয়। সেই ধরনের সলিউশনের ক্ষেত্রে আবার আমাদের আলাদা করে সিমের প্রয়োজন পড়ে না। কিন্তু সেক্ষেত্রে বুঝছি। সিমের সেক্ষেত্রে হচ্ছে স্ট্যান্ড এলোন একটা সলিউশন ইউজ করা লাগে যে হচ্ছে ধরো 360 ডিগ্রি কভার করে এরকম টাইপ। তাই না? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। বুঝতে পারছি। আচ্ছা, অ্যানাদার থিং হচ্ছে তোমার আ কোন ধরনের ওপেন সোর্স টুল আসলে ইউটিলাইজেশন করা হয় কিনা? এই যে তোমার কর্পোরেট ফিল্ডে একদম বা রিয়াল লাইফ এ? উম অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়। যেরকম থ্রেট হান্টিং এর ক্ষেত্রে, তারপরে হচ্ছে কোনো ফাইল অ্যানালাইজ এর ক্ষেত্রে, তারপরে বিভিন্ন ক্ষেত্রে ওপেন সোর্স টুলস প্রয়োজন হয়। স্পেশালি আ পিটির ক্ষেত্রে এই জিনিসটা বেশি প্রয়োজন হয়। ওপেন সোর্স টুলসটা বেশি ইউজ করা হয়। আর ডিফেন্সিভ লাইনে তুলনামূলকভাবে একটু কম ইউজ করা হয়। আচ্ছা। আ আচ্ছা, আরেকটা জিনিস যেটা আ একটা সক টিমে তো আসলে মাল্টিপল টিম থাকে। হুম। বা ধরো নেটওয়ার্ক টিমও থাকে। আবার ধরো তোমার ডিফেন্সিভ টিম বা ব্লু টিম বা রেড টিম। সো তোমাদের মধ্যে আসলে কোরিলেশন কি হয় কিনা রিয়াল লাইফ এ? এখন আমরা তো ধরো বইপত্রতে পড়ি যে হ্যাঁ, এই টিমের সাথে কোরিলেট করে, এই করে, সেই করে। সো হুম। রিয়াল লাইফ এ আসলে এরকম হয় কিনা? হ্যাঁ, এটা ডেফিনিটলি হয়। যেরকম কিছুদিন আগে একটা কেস আসছিল, যে কেসটা হচ্ছে একজন কনজিউমারের অ্যাপ্লিকেশনের কাস্টমারের উপরে অ্যাটাক হচ্ছিল। তো অ্যাটাকটা যখন আমরা ইনভেস্টিগেশন করতে যাই তখন আমরা আইডেন্টিফাই করতে পারি যে যে অ্যাপ্লিকেশন থ্রু এই অ্যাটাকটা হচ্ছিল সেই অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি ভালনারেবল ছিল। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা পিটি টিমের কাছে বা রেড টিম যারা আছে তাদের কাছে ফরওয়ার্ড করে দেওয়া হয় যে এই ধরনের অ্যাপ্লিকেশনে এই ধরনের অ্যাটাক কন্টিনিউয়াস আমরা দেখতে পাচ্ছি এবং অ্যাকর্ডিং টু আওয়ার ইনভেস্টিগেশন এই অ্যাপ্লিকেশনটা ভালনারেবল আছে এবং এক্সটেন্ডেড যে পার্টগুলা সেগুলা আপনারা একটু হ্যান্ডেল করেন। তো তখন হচ্ছে আচ্ছা, রেড টিমের যে যারা মেম্বার আছে তারা সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা গো থ্রু করে এবং সেই অনুযায়ী অ্যাপ্লিকেশনের যে ফিক্সিং সেই কাজগুলা করা হয়। আচ্ছা। সো আমরা আসলে অনেক আলোচনাই করলাম। সো হ্যাঁ, এরপরে আমরা আমরা আরো কিছু আলোচনা করব। আ তোমার ধরো হ্যাঁ, কিছু গাইডলাইন এগুলো আমরা আ জানবো। সো এখন এই পর্যায়ে আমাদের আসলে পিং দ্য গেস্ট এর একটা সেগমেন্ট থাকে যে
নিজেদের কোনো কিছু যদি রিসার্চ থাকে সেটা অডিয়েন্সকে যদি মানে দেখানো বা ধরো শেয়ার করা যাতে করে তারা কিছু নলেজ গ্যাদার করতে পারে। সো তোমার আসলে কোনো ধরনের এ রিসার্চ আছে কিনা বা কোনো ধরনের কি বলা যায় অ্যা বেস্ট প্র্যাকটিস বা কোনো ধরনের বেস্ট সেটিংস এই ধরনের কোনো কিছু আছে কিনা যেটা তুমি শেয়ার করতে চাও অডিয়েন্সের কাছে? উম হ্যাঁ, রিসেন্টলি কিছু আ জিনিস আইডেন্টিফাই করতে পারছি যে জিনিসগুলো আমার কাছে পার্সোনালি অনেক ইন্টারেস্টিং লাগছে। যেরকম আচ্ছা। Cloudflare এর যে প্রোটেকশনটা আছে। আমাদের Cloudflare এর যে WAF টা সেটা তো এখন রেগুলারলি ইউজুয়ালি ইউজ করা হয়। অনেক জায়গায় দেখতে পাবেন এটা। হুম, তো রিসেন্টলি আ কিছু ওয়েবসাইটে হচ্ছে ইটি বা হচ্ছে অফেন্সিভ প্র্যাকটিস করার সময় তো দেখতে পারছিলাম যে Cloudflare এর যে বট প্রোটেকশনটা সেটা ব্লক করে দিচ্ছে। কিছু ক্ষেত্রে যেমন বার্ব সুইটে প্রক্সি বা বার্ব সুইট যখন অন করতেছি সেই ক্ষেত্রে ওই ওয়েবসাইটে আমি আর কানেক্ট হতে পারতেছি না। আমাকে ফরবিডেন বা ব্লক করে দিচ্ছে। রিসেন্টলি একটা কিছু খুঁজে আইডিয়া পেয়েছি যেটার মাধ্যমে বেসিক্যালি Cloudflare-টা বাইপাস করা পসিবল হয়। এটা আই হোপ হেল্পফুল যে আমাদের বিভিন্ন ধরনের নতুন আপডেটেড যে ওয়েব অ্যাপ্লিকেশন গুলা বা বিভিন্ন অ্যাপ্লিকেশন গুলা থাকে সেইগুলা পেনেট্রেশন টেস্টিং করার ক্ষেত্রে আপনি যদি বার্বসুইট বা কোনো টুলস বা কোনো স্ক্রিপ্ট সেখানে না চালাতে পারেন তখন আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার অ্যাক্টিভিটি স্কোপটা লিমিট হয়ে যায় সেই হুম, হুম। লিমিটটাও বাইপাস করা পসিবল রিসেন্টলি আমি এই জিনিসটা নতুন শিখছি জিনিসটা অনেক ইন্টারেস্টিং লাগছে আমার কাছে ওকে। তো সো আমরা সেটা এখন কি চাইলে এটা দেখতে পারি তাইলে? আহ give me a moment এটা শিওর। বেসিক্যালি হচ্ছে MITM প্রক্সি ওকে আমি আমি কি স্ক্রিন শেয়ার করে দেখাবো হ্যাঁ, ওকে ওয়ান মোমেন্ট আরো একটা ইন্টারেস্টিং জিনিস রিসেন্টলি আবিষ্কার করছি আবিষ্কার বলতে যে খুঁজতে খুঁজতে পেয়েছি সেটা থ্রেড হান্টিং এ অনেক কাজে দেয় আমাদের ওকে আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করছি দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে আচ্ছা এই যে MITM প্রক্সি এটা বেসিক্যালি একটা প্রক্সি ইন্টারসেপ্ট টুল এটা উম, কি বলে বার্ব সুইটের মতো অত তেমন হাইলি কোনো ফিচার নাই কিন্তু যে ধরনের অ্যাক্টিভিটি আমাদের প্রয়োজন অ্যাক্টিভিটি গুলা এখান থেকে করা যায় এবং এটার ফ্লেক্সিবিলিটি হচ্ছে এটার একটা পাইথন লাইব্রেরি আছে যেটা দিয়ে আপনি কাস্টমাইজ নিজের মতো করে নিজের ভাবে যদি কোনো টাস্ক বা কোনো এক্সিকিউশন প্রয়োজন হয় সেই জিনিসটাও এটার মাধ্যমে করতে পারবেন এই ধরনের প্রোটেকশন গুলা রিসেন্টলি মোস্টলি দেখা যাচ্ছে ফাইনান্সিয়াল যে লেনদেন হয় যে ওয়েবসাইট গুলা বা অ্যাপ্লিকেশন গুলাতে সেইগুলাতে এটা এখন কমনলি ব্যবহার করতে দেখা যাচ্ছে ফাইনান্সিয়াল লেনদেন যদি বলি যেরকম বিভিন্ন অনলাইন ক্যাসিনো যেটা বাংলাদেশে আচ্ছা। এখন অনেক চলতেছে দেখা যাচ্ছে তো সেই ধরনের সাইট গুলা এটার প্রোটেকশন হাইলি ইউজ করে যদি আমি
ওয়েট। ভার্ব সুইটে যদি দেখাই, তোমার স্ক্রিন হচ্ছে শুধু ব্রাউজারটা শেয়ার হয়েছে, ফুল স্ক্রিনটা হয় নাই maybe। ওকে। ফাইন্যান্সিয়ালরা ফাইন্যান্সিয়াল যে অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট গুলো আছে, সেইগুলাতে একটা জিনিস ফলো করা যায় যে তাদের সিকিউরিটি কনসার্নটা একটু বেশি থাকে, যেটা আমাদের রেগুলার কমন ওয়েবসাইট গুলাতে দেখা যায় না। যদিও এই জিনিসগুলা সব জায়গায় ইমপ্লিমেন্ট করা উচিত, বাট কম দেখা যায়। তারা সিকিউরিটি নিয়ে মনে হয় বেশি কনসার্ন। হ্যাঁ, তারা একটু সিকিউরিটি নিয়ে বেশি কনসার্ন থাকে। আচ্ছা, যদি আমি আমার ফুল স্ক্রিনটা একটু শেয়ার দিচ্ছি, দেখা যাচ্ছে? ওকে। একটা ডেটিং সাইটের নাম বলেন হৃদয় ভাই। হ্যাঁ, আমার আইডিয়া নাই। আচ্ছা। রিসেন্টলি কিছু ওয়েবসাইট মানে অ্যাড দেখি, যেরকম দেখা যায় যে কমন মেলবেট আই গেস সামথিং, হয়তো বাংলাদেশি ডট দেখা যায় না? কম। এগুলা কি ব্যাটিং সাইট? ওই যে পোলাপান যে ধরা-টরা হ্যাঁ খায় হ্যাঁ ওই সাইট গুলা, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। ধরা টরা খায় এই সাইট গুলাতে, যেরকম আচ্ছা, যদি অডিয়েন্সের উদ্দেশ্যে একটা acknowledgement দিয়ে রাখি যে এটা আসলে আমরা শেখার উদ্দেশ্যে বা কিভাবে আসলে টেকনিকটা করে যে সিমিলার টাইপের। নট অনলি বেটিং সাইট বা যে ধরনের সিকিউর সাইট যারা হচ্ছে সিরিয়াল। অ্যা হুম। ক্লাউডফ্লেয়ার বট ইউজ করে সেক্ষেত্রে আসলে ইন্টারসেপশন গুলো কেমনে করে। এটা আমরা আসলে কোন ধরনের সাইট প্রমোট করতেছি না। তো এটা মাথায় রাখা লাগবে। আচ্ছা, এখানে যদি আমি লগ ইন করার চেষ্টা করি, এই ব্রাউজারটা আমার বাপ সুইটের প্রক্সি এনাবল অবস্থায় আছে। ওকে, আমি যদি এখন এনিথিং দেই বা কোনো কিছু যদি দেই, আচ্ছা, এটাতে আই গেস নেই, বা যদি আচ্ছা, এই যে একটা ওয়েবসাইট যতদূর মনে পড়ে রিসেন্টলি এটাতেও দেখছিলাম আমি। তুমি এই সাইট খুঁজে পাও কেমনে ম্যান? ভাইয়া কি কি ধরনের যে রিকোয়েস্ট আসে আপনি কল্পনা করতে পারবেন না। আচ্ছা, এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা যদি আমি দেখি, যখন আমি লগ ইন করতে যাচ্ছি, লগ ইন করতে গেলে আমাকে দেখাচ্ছে যে সময় শেষ হয়েছে, এবং এই যে রিকোয়েস্টটা এপিআই টোকেন, যখন এটা আনার চেষ্টা করতেছে তখন সেটা 403 ফরবিডেন। অ্যাটেনশনটা হ্যাঁ, ওই যদি যে দেখি টাইটেলে অ্যাটেনশন browser- রিকোয়ার্ড ক্লাউডফ্লেয়ার মেবি টাইপ হ্যাঁ, এরকম, হ্যাঁ।
ক্লাউডফ্লেয়ার থেকে এটা ব্লক করে দিচ্ছে। কিন্তু যদি আমরা হচ্ছে নর্মালি সাইটটা ভিজিট করি, তখন আচ্ছা, আমার এই ব্রাউজারে প্রক্সি অন আছে, যার কারণে এটা বুঝতে পারতেছি না। একটা মিনিট। আমি স্ক্রিনটা একটা মিনিট আবার শেয়ার করতেছি। আচ্ছা, ওটা কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে ইন দ্য মিন টাইম তোমার আরেকটা কোয়েশ্চেন করি। যেটা হইতেছে যদিও তুমি ডিফেন্সিভ লাইনে বাট আ হুম, তোমার যেহেতু একটু আগে বললা যে অ্যাপ্লিকেশন রিলেটেড কিছু কাজ-টাজ আসে বা ধরো এগুলো মাঝে, মাঝে হচ্ছে ইনভেস্টিগেশন করা লাগে। তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশের ক্ষেত্রে তুমি অ্যা যারা অ্যাপ্লিকেশন ডেভেলপার আছে বা বাংলাদেশের ক্ষেত্রে যেই সফটওয়্যার গুলা আসলে ডেভেলপমেন্ট করা হয়। সো সেক্ষেত্রে কি অডিট লগ গুলা বা এই যে ফিচার গুলো এগুলা কি ইমপ্লিমেন্ট করা হয় কিনা? বা এই জিনিসটা কোনো মিসিং আছে কিনা? মানে কোনো গ্যাপ-ট্যাপ আছে কিনা? যদি একটু শেয়ার করো। বিভিন্ন ক্ষেত্রেই গ্যাপ দেখা যায়। কারণ হচ্ছে অ্যাপ্লিকেশন এন্ডে অডিট লগটা খুবই কম দেখতে পাওয়া যায়। উম কারণ হচ্ছে অডিট লগের যে কনসেপ্টটা বা অডিট লগটা আমাদের কি, কি ক্ষেত্রে প্রয়োজন হয়, সেই জিনিসটা নিয়ে অনেক ডেভেলপারই কনসার্ন না। যে তাদের আবার হচ্ছে যে এমনও রেসপন্স আমরা পাই যে অডিট লগ দিয়ে কি করব? ইউজার কি হুম, করতেছে হুম। সেটা রাখার বা ইউজারের মুভমেন্ট রাখার আমার কি প্রয়োজন? কিন্তু সিকিউরিটি পার্সপেক্টিভে যখন আমরা এই জিনিসটা দেখি, তখন সেই ক্ষেত্রে আমাদের ওই জিনিসগুলো প্রয়োজন পড়ে। এক্সাক্টলি। ইভেন এটা এই একটা জিনিসের কারণে বাংলাদেশ আসলে অনেক জায়গায় পিছিয়ে আছে। ঠিক আছে? এই যে যেরকম তোমার মানে এটা কিন্তু প্র্যাকটিস এর মধ্যে নাই বললেই চলে। যে যারা সফটওয়্যার ডেভেলপার আছে বা ধরো যেসব সফটওয়্যার গুলো ডেভেলপ করা হয় সেক্ষেত্রে অডিট লগ নামের আ স্ট্যান্ডার্ড আসলে ফলো করা ওইভাবে হয় না। সবাই আসলে কম দামে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে। হুম, মেইন ফিচার গুলা থাকলেই হইল। ঠিক আছে? ওই ইভেন ওই যে ক্ষেত্রে সামটাইমস প্রবলেমগুলো ফিচার বেশি হয়। ইস কনসিডারড হ্যাঁ, অ্যাজ বাগ এরকম আরকি। হ্যাঁ, বা বাগ ইস কনসিডারড অ্যাজ ফিচার আরকি এরকম। হুম, সো অডিট লগ এক্ষেত্রে না আসলে থাকলে আসলে যে প্রবলেমটা হয় যদি ডিপ ইনভেস্টিগেশন এ যাওয়া হয় সেক্ষেত্রে ব্যাক হুম, ট্রেস করা কোনো ভাবেই আসলে পসিবল হয় না। ইভেন বাংলাদেশের হ্যাঁ, কেসগুলা বাইরের দেশে এই যে এত রুট লেভেলে আসলে ইনভেস্টিগেশন এ যাওয়া সম্ভব হয় একমাত্র কারণ যে অডিট লগ বা হুম। 360 ডিগ্রি একটা মনিটরিং। বাংলাদেশের ক্ষেত্রে কারণ তুমি অডিট ধরো লগটা কোন একটা ডিরেক্ট আইপি ভিউতে থেকে পাওয়া যায় না। কোন একটা malicious activities হইতেছে। তো শুধুমাত্র ওই আইপি পর্যন্ত যাবা, তারপরে আইএসপি পর্যন্ত গেলে আইএসপি আর কোন লগ দেখতেছে না। তো হ্যাঁ, ওটুকু পর্যন্ত তুমি শেষ। এরপরে আর কে কি করতেছে ওটার কোন ট্রেস পাওয়া যায় না। তো এটা একটা ব্যাকলগ বাংলাদেশের জন্য। হ্যাঁ। আই থিংক এটা এই ধরনের গভর্নমেন্ট লেভেল থেকে পলিসি হওয়া উচিত। যে একদম ইউজার এন্ড এর লগ গুলা আসলে রাখার জন্য। হুম, মেবি কয়েক বছর আগে একটা পলিসি হয়েছিল যে আইএসপি লেভেলে কিছু লগ রাখা। আ বাট সেগুলার আসলে ইমপ্লিকেশন ওইভাবে হইতেছে কিনা সেগুলোও কেউ মনিটরিং করার কেউ নাই। এই হইলো সমস্যা। হ্যাঁ, যার কারণে সমস্যা আছে কিছু। তো এগুলার ক্ষেত্রে আসলে সতর্ক হওয়া উচিত। হুম। আচ্ছা, আমি আবার স্ক্রিনটা শেয়ার করতেছি ভাইয়া। হ্যাঁ, সিওর। ওকে, দেখা যাচ্ছে, তাই তো? আচ্ছা, ইয়েস। যদি আমি এটাতে যদি দেখি আমার এখন কোনো প্রক্সি এনাবল করা নাই, সে অবস্থায় যদি রিকোয়েস্ট দেই আমার মানে রিকোয়েস্ট পাস হচ্ছে এবং প্রসেস করতে পারতেছে। কিন্তু যদি আমি বার্ব সুইটের প্রক্সিটা অন করি এখন এবং লগ ইন করার চেষ্টা করি, তখন আমার অ্যালার্টটা বা ইররটা যেটা সেটা ডিফারেন্ট আসতেছে। যদি দেখি
ফরবিডেন ক্লাউডফ্লেয়ারের যে ইররটা। কিন্তু যদি আমি MITM প্রক্সি থ্রো পাস করি, এটা সিম্পল। এটার একটা ইন্টারফেস আছে হচ্ছে এই CLI ইন্টারফেস, আর একটা মোড আছে হচ্ছে ওয়েব ইন্টারফেস। আমি আপাতত CLI-টাই নিলাম এবং যদি আমি MITM প্রক্সি থ্রো পাস করি তাহলে দেখবো এই যে রিকোয়েস্ট গুলো আমার এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, সো সেক্ষেত্রে তুমি বারপে না গিয়ে হচ্ছে এমআইটিএম এ গেলা। এখন হ্যাঁ। অরিজিনাল যে পারপাস, ফর এক্সাম্পল ধরো হুম। আলটিমেটলি তো বার্ব সেট দিয়ে অ্যানালাইসিস করা লাগতেছে। সো সেই ক্ষেত্রে এটা থেকে কি আবার ফরওয়ার্ড করা লাগবে নাকি? না, নাকি আমি শুধুমাত্র এইটা এটুকুই? থেকেও অ্যানালাইসিস করতে পারবো। দেখাচ্ছি, যেরকম এটা যদি হিট করি তখন কিন্তু এই যে আমার এই রিকোয়েস্টটা 401 আনঅথরাইজড এপিআই টোকেন, যেটা আমাকে হচ্ছে বার্ব সুইটে ব্লক ব্লক করে দিতেছিল, সরি, সেই জিনিসটা আমার এখান থেকে কিন্তু রিকোয়েস্টটা পাস হয়েছে। রিকোয়েস্টটাতে যদি ক্লিক করি, এখানে এই যে রিকোয়েস্টের ডিটেলস, আমার কি কি ডাটা গেছে বা হচ্ছে কি কি হেডার ছিল, এবং এদিকে যদি যাই রেসপন্স ট্যাবে, তাহলে হচ্ছে রেসপন্স কি আসছে এবং কি ধরনের ডাটারে ফিডব্যাক দিছে আমার সার্ভার থেকে, সেই জিনিসগুলো দেখতে পারবো। এখানে আমি আমার যে SSL এর যে ইনফরমেশন গুলা বা আদার যে ইনফরমেশন গুলা, সেগুলো দেখতে পারবো। পার্পের মতো অত হ্যান্ডি না, বাট কাজ করার মতো। এবং যদি আপনি বুঝতে ধরেন পারছি। যেরকম এখানে মানে রিপিটার বা লিমিটেশন আছেই আরকি। হ্যাঁ, রিপিটার বা ইন্ট্রুডারের মতো ফিচার আপনি এখানে পাবেন না, সেই জন্য ফ্লেক্সিবিলিটির জন্য আপনি আরো একটা ইউজ করতে পারেন, যেরকম এই যে একটা সিম্পল স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টের ভিতরটা জাস্ট একটা এক্সাম্পল স্ক্রিপ্ট, সেখানে MITM প্রক্সি থ্রো, এই যে এখানে যে প্রক্সিটা চলতেছে, হুম, জাস্ট স্ক্রিপ্ট গুলাকে এই প্রক্সি থ্রু আপনি পাস করে দিবেন। এবং সেই ক্ষেত্রে আপনি একটা রিকোয়েস্টে যদি ইন্ট্রুডারের মতো কাজ করাতে চান বার্পের, সেই ক্ষেত্রে কোনো লুপে বা হচ্ছে পেলোড পজিশন সেট করে বিভিন্নভাবে এই জিনিসটা কাজ করতে পারবেন। এবং যদি আপনি সেটাকে রিপিটারের মতো কাজ করাইতে চান, তো জাস্ট কোডে এখানে চেঞ্জ করবেন, এখানে টার্মিনালে রান করবেন। বুঝতে পারছি। মানে সেক্ষেত্রে ম্যানুয়াল কোডিং করা হুম। লাগবে আরকি বা আলাদা ম্যানুয়ালি একটু কোডিং স্থিতি। করার প্রয়োজন হুম। পড়বে। মানে তো এটাও করা যায়। তুমি যেহেতু ম্যানুয়াল কোডিংই করতে পারছো, সেক্ষেত্রে হুম, এটাও করা যাবে যে এটা আবার ফরওয়ার্ড করে ধরো বারপে নিয়ে যাওয়া। তো ওটা হ্যাঁ, পসিবল আই থিংক। সেক্ষেত্রে যদি আপনি এটার সাথে আপস্ট্রিম প্রক্সি ইউজ করেন, সেই ক্ষেত্রে এখান থেকে যে লকটা আমার MITM প্রক্সি থ্রু পাস হচ্ছে, সেই লকটাই আবার আমি বার্ব সুইটের যে প্রক্সি সেটাকে ফরওয়ার্ড করে দিলাম, সে ওইটা ক্যাপচার করে আমাকে এখানে দেখালো। বুঝতে পারছি। একটু মানে মিনস ফ্লেক্সিবল। হচ্ছে যেহেতু বার্পসাইড ডিরেক্টলি প্রক্সি দেওয়ার কারণে কাজ করতেছে না। সো হ্যাঁ। ম্যান ইন দ্য মিডল এ যে এমআইটিএম যে প্রক্সিটা ওটা ইউজ করে আবার চাইলে বার্পসাইডে আসলে ফরওয়ার্ড করে দেওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে হুম। জাস্ট একটা গেটওয়ে এড হইলো আরকি। হুম। তো আচ্ছা, অ্যানাদার থিং হচ্ছে তুমি থ্রেট হান্টিং রিলেটেড একটা আ কিছু ইনভেস্টিগেশন বা ধরো কি আহ, শেয়ার করার কথা বলছিলা। ওটা যদি এখন শেয়ার করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়ান মোমেন্ট। থ্রেট হান্টিং এ রিসেন্টলি বিভিন্ন ক্যাম্পেইনে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে যে যারা ফিশিং অ্যাটাক বা এই ধরনের অ্যাটাক গুলা চালায়, তারা ইউজুয়ালি এখন কি বলা যায়, আলসা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তারা করে কি, টেলিগ্রাম বট যেটা আছে, তাদের ফিশিং ক্যাম্পেইনের সাথে টেলিগ্রাম বট ইন্টিগ্রেট করে রাখে, যেন হচ্ছে কখনো কোনো ইউজার যদি ধরা পড়ে, তাহলে তারা সাথে সাথে হচ্ছে জানতে পারে যে হচ্ছে আমার এই ধরনের ইউজার বা এই ধরনের ডাটা ডাম্প হয়েছে। সেই ক্ষেত্রে এই যে ম্যাটক্যাপ একটা টুলসটা খুবই উপকারী। যেরকম এটা আপনার থ্রেট হান্টিং এর ক্ষেত্রে বর্তমান রিয়েল লাইফের যে কি কি অ্যাক্টিভিটি আছে,
সেই জিনিসগুলা দেখতে পারবেন। যেমন এটার ভিউটা যদি দেখি, এই ফিশিং ক্যাম্পেইন গুলাতে হয় কি, যেরকম কিছু নুবি হ্যাকাররা আছে, বা অনেক সময় দেখা যায় যে ফিশিং ক্যাম্পেইন গুলা কনফিগার করা থাকে ফ্রন্ট এন্ড থেকে, এবং ফ্রন্ট এন্ড থেকে যতগুলা কল আছে টেলিগ্রাম এপিআই তে, যে কলগুলা আছে সেই কলগুলা যায় দেখা যায় যে ফ্রন্ট এন্ড থেকে। ফ্রন্ট এন্ড থেকে যখন টেলিগ্রাম এপিআই তে কল যায়, তখন টেলিগ্রাম এপিআই এর যে বট টোকেনটা এবং চ্যাট আইডিটা, সেই দুটো এক্সপোজ হয়ে থাকে। যদি আমি একটু সার্চ দিই এখানে, টেলিগ্রাম.io, সেই ক্ষেত্রে এখন একটা ফাইল নিচ্ছে। এই ওয়েবসাইটে যখন কোনো ইউজার বা কেউ, এটা কোনো একটা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ওয়েবসাইট, তো সেখানে যখন কেউ কোনো ইনপুট দিবে বা কোনো অ্যাক্টিভিটি করবে, তখন তারা করতেছে কি, সেই ডাটাটা এপিআই এর, ওদের যে টেলিগ্রামের যে বট আছে সেই বটে সেন্ড করে দিচ্ছে। তো এখান থেকে আমরা আমাদের বট আইডিটা পাবো। যদি আমি এটার একটু ডিটেলসটা দেখি, স্ক্রিন কি ভিজিবল আছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এই হচ্ছে বট আইডিটা। এই টুলসটা শুধু প্রয়োজন হয় দুইটা ইনপুট, একটা বট আইডি, এবং এই বট আইডিটা কোন চ্যাট আইডি ইউজ করতেছে সেটা। ওকে, একটু দেখি, এখানে শুধু বট আইডিটা পাচ্ছি, চ্যাট আইডিটা পাচ্ছি না। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি, সেই ক্ষেত্রে আমরা এটা এই ইউআরএল থেকে আসতেছে, তো এই স্ক্রিপ্টটা আমরা খুঁজি, axios min.js, এপিআই। আচ্ছা, এটা পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা আর একটা ডিফারেন্ট ওয়েবসাইট দেখি একটু। সার্চ করলে কি api.telegram.com নাকি বা আইও, ওটা কি? হ্যাঁ, এপিআই ডট মানে টেলিগ্রাম টেলিগ্রামের এপিআই ডট সার্চ কম। করলা কিন্তু .org হুম, আসতেছে হলো বিভিন্ন সাইট যেগুলা হচ্ছে এখানে বট গুলা আছে টেলিগ্রামের হুম, হুম, যে ব্যাকলিং ওয়েবসাইট করা। গুলাতে টেলিগ্রাম বট গুলা ইউজ করা হচ্ছে, ইন্ডিকেট করা আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা রিভার্স ওয়ে ফর ইনভেস্টিগেটিং এনি হুম, ওয়েবসাইট হুম, বলা যেতে পারে। আচ্ছা, কারণ আমরা যদি, পাবলিক আসলে জানে না কোন সাইডে ব্যাকএন্ডে বট সেটিং করা। সো এদিক হ্যাঁ, থেকেও হ্যাঁ, একটা ট্রেস পাইতে পারে। আচ্ছা, এই যে এই ওয়েবসাইটটা যদি আমরা দেখি, এই ওয়েবসাইটটা সকল কিছু ইফেক্টিভ ইউআরএল হচ্ছে এইটা। তো এই রিকোয়েস্টের রেসপন্সে যেটা আসছিল, এই যে স্ক্রিপ্টের ভিতরে সে, এই তার বট টোকেন, এন্ড দিস ইজ হিজ চ্যাট আইডি, এটা ব্যবহার করেই
সে এখানকার যে ডাটাগুলা কালেকশন সেই ডাটাগুলা সে নিচ্ছে। সেখানে যদি আমরা এটা একটু দেখি, তার আইপি নিচ্ছে বা হচ্ছে সিটি, কান্ট্রি, এটা বেসিক্যালি ভিজিটরের যে ডাটা আছে সেই ডাটাগুলা কালেক্ট করতেছে। এই যে ডাটাগুলা। হুম। সো এই এটা ধরনের আসলে ডাটাগুলো একটা হইতে পারে যে এ হুম, যারা সাইট ওনার তারা ইনটেনশনালি নিতেছে। আরেকটা হইতে পারে যে কোনো হুম, কারণে সাইট হ্যাকড। তো ম্যালিশিয়াস হুম। অ্যাক্টর গুলা এই ডেটাগুলা কালেক্ট হ্যাঁ, করতেছে। এটাকে মিসইউজ করতেছে ডাটাগুলা কালেক্ট করার পরে। হ্যাঁ, ইটস কাইন্ড অফ স্টেলার। হুম। সো যেকোনো হ্যাঁ, সময় এই যে কাইন্ড ডেটা অফ। কালেক্ট করা হইতেছে ইট হুম, কুড বি ব্রিচড। হুম। এই ধরনের ডাটাগুলা নিয়ে এই টুলসটা আমরা ইউজ করতে পারি। সেটা হচ্ছে লেটস হান্ট দ্য হান্টার। মানে যারা ইউজারদেরকে টার্গেট করে হান্ট করতেছে তাদেরকে আমরা হান্ট করতে পারি তাদের আগে। তো এই ধরনের টেলিগ্রাম ওআরজি যাদের টেলিগ্রামের এপিআই যাদের সাথে করা আছে তাদের আমার বেসিক্যালি এই ২ টা ডাটা যখন পাবো সেক্ষেত্রে আমি এই টুলসটার কাজ হচ্ছে ওই বটে এ যাবৎকালীন বা যত ডাটা কালেক্ট করছে সেই ডাটাগুলা আপনি এক্সফিল্ট্রেট করতে পারেন। সেটাকে তারপরে আপনি কোনো এভিডেন্স হিসাবে বা বিভিন্ন ধরনের রিপোর্টে বা বিভিন্ন জায়গায় আপনি ওই ডাটাগুলাকে ইউজ করে তাকে ওই বটগুলা বা থ্রেট অ্যাক্টর বা থ্রেট ক্যাম্পেইন যেগুলা চলতেছে সেটাকে টেক ডাউন করতে পারবেন। তো এই টুলসটা থ্রেট হন্টিং এ খুবই হ্যান্ডি। ভালো কাজ করতেছে। আমরা কি এটার Even কোনো ডেমো দেখবো নাকি এটুকুই? আ ডেমো দেখাইতে পারি। বাট কথা হচ্ছে এখানে কি, কি ধরনের ডাটা থাকতে পারে কোনটাতে সেটা নিয়ে একটু ওকে। চিন্তা আছে। আচ্ছা ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো যারা হচ্ছে লার্নিং বুঝতে পারছি। পারপাজে হ্যাঁ, ইউটিলাইজ করতে চায় তারা চাইলে ইউজ করতে পারে। আই থিংক তারা ইটস অ্যান এটা ইউজ এক্সক্লুসিভ করতে থিংস বা একটা এক্সক্লুসিভ রিসার্চ। সো হান্টিং দ্য হান্টার কাইন্ড অফ হ্যাঁ, থিংস এবং রিয়েল একটা থ্রেট হান্টিং রিলেটেড একটা হচ্ছে কেস হুম, বলা যেতে পারে। যারা হ্যাঁ। থ্রেট অ্যাক্টর গুলো আছে তাদেরকে আইডেন্টিফাই করা। এ আর এটা এটা হচ্ছে একটা ব্যাক থ্রেট ট্রেস ইন্টেল এরও করার। হুম, হুম, হুম। থ্রেট ইন্টেলেও এটা ব্যবহার করা যেতে পারে। যেরকম নতুন যতগুলা আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখতে পারি বা বিভিন্ন ফিশিং ক্যাম্পেইন বা এগুলা যখন দেখতে পারি তখন আমরা এইভাবে এই টুলস বা এই প্রসেস ইউটিলাইজ করে একটা সিগনেচার বা আইডেন্টিফিকেশন বানাইতে পারি যে এই বটটা বা এই থ্রেট অ্যাক্টরটা এইভাবে ডাটা এক্সফিলিয়েট করতেছে। তো এটা থ্রেট ইন্টেলেও একটা ভালো ফিড হিসাবে কাজে দেয় হান্টিং এর জন্য। গ্রেট, গ্রেট। সো এগুলো আসলে একদম কাজে লাইগা থাকলে এই জিনিসগুলো আসলে পাওয়া যায়। হুম, নাইলে প্রফেশনালি বলি বা হুম, স্টাডি পারপাস এ বলি এসব এক্সক্লুসিভ হুম, জিনিস আসলে লাইগা ছাড়া লাইগা থাকা ছাড়া আসলে খুঁজে পাওয়া হুম। সম্ভব না। আচ্ছা, সো আমরা ধরো একদম শেষের দিকেই আছি। সো এখন কিছু আচ্ছা। আ হচ্ছে কি বলা যায়? পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করব। কাইন্ড অফ ধরো বাংলাদেশ পার্সপেক্টিভ এ তুমি ডিফেন্সিভ সিকিউরিটির কেরিয়ার বা এই যে ফিল্ডটা এটাতে তুমি কিভাবে দেখো? এবং ইভেন যারা নিউ কামার আছে তারা কি অ্যা ধরো ডিফেন্স সিকিউরিটিতে যদি কেরিয়ার করতে চায়, তো সেক্ষেত্রে এই ফিল্ডটা কি আসলে অ্যা সিকিউর কিনা? এখন অনেকেই দেখা যাইতেছে যে ধরো সাইবার সিকিউরিটিতে অনেক ইন্টারেস্টেড বাট এট সাম পয়েন্ট বাট অথবা হচ্ছে কিছুদিন যাওয়ার পরে তারা হতাশ যে এই ফিল্ডে আসলে কোনো জব নাই বা কোনো স্পেসিফিক ক্যারিয়ার নাই, কোনো সিকিউর কোনো সো এই জিনিসটা তুমি যদি তোমার পার্সপেক্টিভ থেকে একটু শেয়ার করো। তুমি কিভাবে দেখো? এটা অনেস্টলি বলতে হ্যাঁ, বাংলাদেশে এখনো হচ্ছে এই ফিল্ডটা গ্রোইং ফেজে আছে। পুরাপুরি গ্রো এখনো হয়নি। এখনো অনেক, অনেক স্কোপ আছে বাংলাদেশকে গ্রো করার এই ফিল্ডে। তো হ্যাঁ, একটা যে জিনিসটা দেখা যায় যে ইউজাররা বা যারা এটা শিখতেছে, তারা আসার পরে একটা সময় মনে করে যে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে ফিল্ড নাই বা কেরিয়ার নাই। বাট আছে। এখানে বাংলাদেশে একটু সময় লাগবে হয়তোবা। এখনো সম্পূর্ণরূপে গড়ে ওঠে নাই। বাট হচ্ছে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বলেন বা বড়, বড় ইনস্টিটিউট বা কোম্পানি যারা হচ্ছে ইউজারের
বিভিন্ন ডাটা নিয়ে যাদের কাজকর্ম। তো এই ধরনের জায়গাতে এখনো স্কোপ আছে এবং স্কিল গ্রো করলে বাগ বাউন্টি প্ল্যাটফর্ম আছে, সেটাও একটা প্ল্যাটফর্ম। সেখানে আপনার যে কর্পোরেট ফিল্ডটা সেটাতেও যাওয়া লাগতেছে না, বাগ বাউন্টিকেও আপনি কেরিয়ার হিসাবে নিতে পারেন। তো কেরিয়ার অপরচুনিটি অনেক আছে, বাট ফিল্ড হিসাবে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলেন, বাংলাদেশকে আরো গ্রো করতে হবে এবং গ্রো হচ্ছে আস্তে আস্তে। তো গ্রো করার এখনো অনেক স্কোপ আছে বেসিক্যালি। আচ্ছা, অ্যানাদার থিং হচ্ছে তুমি একটা যদি তোমার ফ্রেমওয়ার্ক শেয়ার করো যে ধরো একটা নিউ কামার সদ্য গ্রাজুয়েট হইতে পারে বা ধরো ভার্সিটি লেভেলে আছে। তো সে ধরো আ তোমার মতো হইতে চায় বা ইনসিডেন্ট রেসপন্স ইঞ্জিনিয়ার বা ডিফেন্সিভ সিকিউরিটিতে আসলে ক্যারিয়ার করতে চায়। তো সে আসলে প্রিপারেশনটা কিভাবে নিতে পারে? আমার পার্সপেক্টিভ থেকে যদি দেখেন, তাহলে আমি বলবো প্রথমে অফেন্সিভটা একটু জানা। যদি ডিফেন্সিভ লাইনে বা ইনসিডেন্ট রেসপন্সে যদি আসে, আমার রেকমেন্ডেশন হচ্ছে প্রথমে অফেন্সিভটা একটু শিখতে হবে। কারণ ওই যে বললাম, অফেন্সিভে যখন আপনি এক্সপ্লয়টেশন বা রিয়েল লাইফ অ্যাটাক সিনারিও গুলা জানবেন, তখন ইনসিডেন্ট রেসপন্সে আপনার ইনভেস্টিগেশন গুলো সুবিধা হয়ে যাবে। কারণ একটা হ্যাকার মাইন্ড কিভাবে কাজ করতেছে, বা একটা হ্যাকার বা ম্যালিশিয়াস অ্যাক্টর অ্যাকচুয়ালি কি কি ভাবে এক্সপ্লয়টেশন বা যে কোনো কিছু আছে অ্যাটাক চালাতে পারে, সেই জিনিসগুলো আপনি জানবেন। সেই জিনিসগুলো যখন আপনি জানতে পারবেন, তখন আপনার ইনভেস্টিগেশনের প্যাথ হয়ে এগুলা ইজি হয়ে যাবে। যে এই ধরনের এই প্যাটার্নে অ্যাটাক হচ্ছে, তাহলে আমার এই জিনিসটা চেক করতে হবে, আমাকে তখন ওই জিনিসটা চেক করতে হবে। তো যদি অফেন্সিভ নলেজ নিয়ে একটু ডিফেন্সিভে ঢুকেন, সরি, তাহলে আই বিলিভ যে ভালো হবে। এটা আমার রেকমেন্ডেশন। আচ্ছা, অ্যানাদার হট কোয়েশ্চেন, আবার কমন কোয়েশ্চেন, যে তোমার ভার্সিটি লাইফ বা ধরো ইন জেনারেল যে এডুকেশন লাইফ আছে, সেখানে তুমি যা, যা শিখলা বা টেকনিক্যালি সেই জিনিসগুলা হ্যাঁ। তোমার রিয়েল লাইফে কোনো কাজে লাগতেছে কিনা? আচ্ছা, তো ভার্সিটি লাইফে আমি রিয়েল লাইফে তো যে প্রফেশনের সাথে আছি, ফ্র্যাঙ্কলি স্পিকিং ভার্সিটি লাইফে এই ধরনের টপিক নিয়ে বা আমার কেরিয়ারে সাইবার সিকিউরিটির যে টপিকগুলা, সেই টপিকের ভিতরে যে জিনিসগুলা জানছি বা যতটুকুই জানতে পারছি, সেটা অ্যাকচুয়ালি টু বি অনেস্ট কোনো তেমন কাজে দিচ্ছে না। বাট এর মানে এই না যে ভার্সিটিতে যা শিখবো তা কেরিয়ারে বা প্রফেশনালি কোনো কাজে দেয় না, ব্যাপারটা এটা না। এখন বুঝতে আমি পারছি। তো হচ্ছে ফিল্ডে আগে মানে ঢুকছি। দেয়ার ইজ এ গ্যাপ এরকম আরকি। হ্যাঁ, গ্যাপ আছে, দেয়ার ইজ এ গ্যাপ। ইন্ডাস্ট্রি আর হচ্ছে একাডেমিয়ার মধ্যে বিশাল একটা গ্যাপ এখনো আছে আসলে। ইভেন সাইবার হ্যাঁ। সিকিউরিটিতে আমরা তো যদি দেখি যে বাংলাদেশে অল্প কিছু সংখ্যক ভার্সিটি হচ্ছে জাস্ট নিয়ে আসছে মাস্টার্স, হুম, আ বিএসসি নিয়ে আসছে কিনা I have doubt, বাট ওই তো যে সাইবার সিকিউরিটি লার্নিংটা নিয়ে আসলে খুব কমই আলোচনা করা হয়। ইভেন এটা একটা হ্যাঁ, ইন ফিউচার এ একটা বড় একটা হুম, ক্যারিয়ার হইতে পারে আরকি সাইবার সিকিউরিটি। ইভেন বাংলাদেশ যে হারে হ্যাঁ, তোমার টেকনিক্যালি গ্রো করতেছে। সো এটা হিউজ একটা অপরচুনিটি আছে। আচ্ছা, হুম, অ্যানাদার থিং হচ্ছে তুমি বর্তমান সিকিউরিটি পার্সপেক্টিভ থেকে যে বাংলাদেশে আসলে কিভাবে দেখো যে কি, কি জিনিসগুলা নিয়ে আসলে কাজ করা উচিত সাইবার সিকিউরিটি ফিল্ডে? ইন ফিউচার এ আসলে বা যেভাবে চলতেছে মানে কতটুকু লেভেলে আসলে যাইতে পারে? তোমার ভিউ থেকে। এখন এটা আসলে একেকজনের ভিউ থেকে একরকম হইতে পারে। হ্যাঁ। সো তোমার ভিউ থেকে আরকি। আমার ভিউ থেকে সাইবার সিকিউরিটি পার্সপেক্টিভে বাংলাদেশ অনেক ভালনারেবল, প্রচুর ভালনারেবল অবস্থায় আছে। তো এটা যে কোনো সময় বিগ অ্যাটাক হওয়ার স্কোপ এখনো বাংলাদেশে অনেক আছে, সাইবার অ্যাটাক হওয়ার। তো এটাকে মিটিগেশন করার জন্য প্রথম স্টেপ হচ্ছে অ্যাওয়ারনেস গ্রো করতে হবে। ইউজারদেরকে, স্বাভাবিক যে কনজিউমার আছে সকলকে অ্যাকচুয়ালি অ্যাওয়ার করতে হবে যে সাইবার সিকিউরিটি কি এবং কেন প্রয়োজন। এই ২ টা কোয়েশ্চেন অ্যাওয়ার করতে হবে সবাইকে। এটা কি এবং কেন প্রয়োজন হয়। কারণ অনেক ইউজাররা মনে করে
যে হচ্ছে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্টে তেমন কোনো ফাইন্যান্সিয়াল অনলাইনে কোনো অ্যাক্টিভিটি আমি করি না। তো হ্যাকার যদি আমাকে হ্যাকও করে বা আমার ইমেল যদি হ্যাকও করে, তাহলে তেমন কিছু পাবে না। কিন্তু একজন তার বা ম্যালিশিয়াস অ্যাক্টর তার মেইল অ্যাকাউন্ট বা তার অন্যান্য কোনো অ্যাকাউন্ট কম্প্রোমাইজ করে সেইগুলাকে ব্যবহার করে অন্য ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি করতে পারবে। তো এই ধরনের কিছু জিনিসগুলো আছে। আর কিছু কিছু অ্যাপ্লিকেশন যদি কথা বলি, ডেভেলপাররা বলে যে বিল্ট ইন ফ্রেমওয়ার্কে তো সিকিউরিটি ফিচার আছেই, সেইগুলার আলাদা করে সিকিউরিটি আমার কেন প্রয়োজন? অ্যাটাকার যে অ্যাটাক সারফেস যেটা আছে, অ্যাটাকাররা যেভাবে ডাইনামিক্যালি প্রতিদিন গ্রো করতেছে, সেই ক্ষেত্রে নিত্য নতুন অ্যাটাক গুলা যদি তারা অ্যাডজাস্ট করে ওইভাবে কোডিং বা প্রোগ্রামিং গুলা না করে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটা এন্ড অফ দ্য ডে ভালনারেবল থেকেই যাচ্ছে নতুন অ্যাটাকের ক্ষেত্রে। তো তাদেরকে ওই অ্যাওয়ারনেসটা গ্রো করা প্রয়োজন যে কেন আমাকে সিকিউরিটি কনসিডার করতে হবে সবসময়। না হলে এই ভালনারেবল অবস্থা কাটায় ওঠা টু বি অনেস্ট খুবই টাফ। ওকে। সো উইথ ইউর ওপিনিয়ন আইড লাইক টু এড যে ডেটা সিকিউরিটি নিয়ে আসলে বাংলাদেশের মানুষের কনসার্ন হওয়া উচিত। যেটা নিয়ে হুম, খুবই কনসার্ন না। ডেটা আসলে কতটুক দামি, ডেটা যে একটা লেভেলে ইনফরমেশন দেন ইন্টেলিজেন্স লেভেলে যায় এটা আসলে কোনো আইডিয়াই নাই। হ্যাঁ? যখন হচ্ছে কোনো একটা কেস জেনারেট হয় তখন হচ্ছে টের পাওয়া যায় যে কতটুকু আসলে ক্ষতি আসলে হ্যাঁ, হয়। সো হ্যাঁ, এটা নিয়ে আসলে আ আমরা তো আসলে ছোটখাটো লেভেলের লোকজন। তো এটা আসলে হুম, হাই লেভেল থেকে জিনিসগুলা ক্যাম্পেইন চালানো হুম, উচিত। যে ডেটা সিকিউরিটি নিয়ে আসলে প্রত্যেকটা মানুষের কনসার্ন হওয়া। যেমন ইভেন ধরো আমরা এখন তো বেশিরভাগ বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়াতে থাকে। TikTok বলো, হুম, Facebook বলো হুম, বা অন্যান্য বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম আছে। তারপরে এই শেয়ারিং প্ল্যাটফর্ম আছে। তো সবাই যে হুম, যার মতো করে ডেটা আসলে পাবলিকলি এক্সপোজ করে দিতেছে। তো হ্যাঁ, এটা নিয়ে আসলে কনসার্ন হওয়া উচিত। হুম, ইভেন যে হচ্ছে ধরো কি বলে? অ্যা ধরো অক্ষর জ্ঞান নাই। তারও হুম। তারও যে পার্সোনাল লাইফ এর ডেটাটা মানে একটা ভ্যালু আছে, ওই জিনিসটা আসলে বোঝানো উচিত। তারা অ্যাকচুয়ালি অ্যাওয়ার না। তারা জানে না, হ্যাঁ, তারা বুঝে তো না এমন না জিনিসটা। কোনোভাবেই। হুম। তো তো এই এই জিনিসটা আসলে অ্যাওয়ারনেসটা বাইরে গ্রো আমরা করা। দেখি। ইভেন বাংলাদেশে আমি হচ্ছে ১ম পর্বে মেবি জেনির সাথে আলোচনা করতেছিলাম যে ডেটা সিকিউরিটি নিয়ে যে বাংলাদেশে হুম, স্ট্রং কোনো আইন আসলে ওইভাবে নাই। ইভেন তুমি হ্যাঁ, ফর এক্সাম্পল যদি ধরো যে কোনো একটা ওয়েবসাইট থেকে ধরো বাংলাদেশের কোনো একটা ওয়েবসাইট ধরো ই-কমার্স ফর এক্সাম্পল। সো ই-কমার্স এর একটা সাইট তারা তো ডেফিনিটলি ডেটা কালেক্ট করতেছে। অ্যা বা ধরো মানুষ ডেফিনিটলি। ইন্টারেকশন করতেছে। হুম, ফোন নাম্বার দিচ্ছে, তারপর পার্সোনাল হুম, ডিটেইলস দিচ্ছে। তো হুম, সামহাউ যদি তারা কোনো কারণে ডেটা ব্রিচ এর শিকার হয়, সো সেক্ষেত্রে যে পরিমাণে একটা ইমপ্যাক্ট পড়বে এটা নিয়ে আসলে কোনো আইডিয়া নেই। সো এই জিনিসগুলো আসলে রুট লেভেল থেকে বা হাই লেভেল থেকে আসলে ইম্পোজ করা উচিত। কিছু পলিসি বা গাইডলাইন দেওয়া হ্যাঁ। উচিত। বাংলাদেশে কিছু গাইডলাইন আছে ইন জেনারেল। ওই হ্যাকিং করলে এই জরিমানা, এই এতদিনের জেল এইসব দিয়ে আসলে হবে না। বাইরের হ্যাঁ, দেশের মতো জিডিপিআর টাইপের ল আসলে এপ্লাই করা উচিত। হ্যাঁ, এই একদম ধরনের ল ডেটা ইমপ্লয় করা লাগবে। জি, যে এটা মানতেই হবে, এটা কমপ্লাই করতেই হবে। এক্সাক্টলি। এই যে আমরা ধরো ব্যাংকগুলোর ক্ষেত্রে যেমন PCI DSS তারপরে ISO এই অনেক ধরনের সার্টিফিকেশন তাদের মেইনটেইন করা লাগে। সো হোয়াই অনলি ব্যাংকস? এছাড়া তো আরো অন্যান্য কর্পোরেট অর্গানাইজেশন গুলো আছে। তাদেরও তো এই জিনিসগুলো মেইনটেইন করা উচিত। নাকি আমরা যেখানে টাকা রাখি, মানি ট্রান্সেকশন করি খালি এদেরই উচিত? এটা জিনিসটা নিয়ে আসলে সবারই সবারই এটা কনসার্ন হওয়া উচিত। উচিত। বিকজ আমার পিআইআই ডাটা যেগুলা আছে সেগুলা বিভিন্নভাবে ইউজ করতে পারে। বিভিন্ন কেউ সেটা যদি এক্সপোজ হয়। তা আমার ডাটা ইউজ করে একটা কোনো কোথাও যদি ক্রাইমও করে সেই ক্ষেত্রে আমাকে ধরবে এসে। তো এই জিনিসগুলার সিকিউরিটি ইমপ্লাই করা খুবই জরুরি। এবং মানুষকেও বেসিক্যালি এটা অ্যাওয়ার হতে হবে যে আমার এই ধরনের ডাটাও এইভাবে ইউটিলাইজ করা পসিবল, বা অ্যাটাকার বা ম্যালিশিয়াস অ্যাক্টররা এইভাবে ইউটিলাইজ করতে পারবে। এই অ্যাওয়ারনেস ট্রেনিং গুলা আই বিলিভ খুবই জরুরি। এবং পলিসি যেটা বললেন, পলিসি গুলা ইমপ্লিমেন্ট করাও সবার জন্য বাধ্যতামূলক, বা এ ধরনের করা উচিত হায়ার অথরিটি থেকে। আরেকটা জিনিস যেটা বাংলাদেশে কমন তুমিও ফেস হুম, করছো আই থিংক যেমন ধরো হ্যাঁ, এই যে মোবাইল নাম্বারে ডিরেক্ট মেসেজ আসা আননোন আ ইয়া থেকে কলার আইডি থেকে।
সো তারা হুম, বিভিন্ন ধরনের অফার-টফার এইসব লিঙ্ক-টিঙ্ক দিয়ে হুম, হচ্ছে মেসেজ পাঠায়। সো তারা যে ডেটাটা এই যে পাইছে বা কালেক্ট করছে এই হুম, জিনিসটা কিন্তু অনেক বড় একটা জিনিস। তারপরে হুম, ধরো বাইরের দেশে কিন্তু ডিরেক্ট মোবাইলে ওইভাবে মেসেজ পাঠায় না। তারা ইমেইল কালেক্ট কইরা ওইটা ঠিক আছে। ওটা হুম, প্যাসিভ মার্কেটিং করার ক্ষেত্রে ওটা ঠিক আছে। কিন্তু ডিরেক্টলি মোবাইল নাম্বার ইটস এ পার্সোনাল থিং। অ্যান্ড হুম, ওখানে তো স্প্যামিং তো স্প্যামিং এর তোমার ইয়াটা কি বলে? হ্যাঁ, আলাদা আছে যে তুমি আসলে স্প্যামিং ঠেকাইতে পারবা না বাট তুমি চাইলে ইগনোর করতে হুম, পারো। কিন্তু এই যে মেসেজ আসা এবং অ্যাক্টিভ মানুষ অনেকে ক্লিকও করে। হুম। এই জিনিসটা আসলে ঠেকাইতে হবে। যে মার্কেটিং করার জন্য যে রেগুলার ডেটা করা যায়। হ্যাঁ, এই জিনিসটা কিছু আইন-টাইন হইলে আশা করি যে কিছু হুম, আ কাজ-টাজ হবে আরকি। সো আমরা আসলে একদম অবশ্যই। শেষ পর্যায়ে তোমারে অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক কিছু আসলে থ্যাংক শেয়ার ইউ। করলা। আই থিংক আচ্ছা, আমাদের যারা থ্যাংক ইউ অডিয়েন্স ভাইয়া। আছে একটা ভালো নলেজ পাইলো। আ এছাড়া যদি আরো কোনো কিছু জানার থাকে অ্যা হুম, সো কমেন্টে জানাইতে পারে অথবা আমাদের পেজে মেসেজ দিলে we will reach out to you then I I hope you will also reply. সো আজকের অবশ্যই, মতো এইটুকুই। তোমাদের অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে আবার অন্য কোনো পর্বে। আরো নতুন কিছু নিয়ে হয়তো আমরা অবশ্যই, আলোচনা করব। সো টিল দেন অবশ্যই। ভালো থ্যাংক ইউ থাইকো। ভাইয়া। আল্লাহ হাফেজ। ওকে, ওকে ভাইয়া। ঠিক আছে। থ্যাংক ইউ। টাটা গুড বাই। সো we are going to end. আল্লাহ ওকে। হাফেজ।